ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরুষকে শরীর দেখানো শেষ হলে এক্ষুনি আমার রুমে 1 কাপ কফি নিয়ে আয়। এই বলে সাদাত কয়েক কদম পিছু হটলো, আবারও পূর্বের স্থানে ফিরে এসে কড়া কণ্ঠে বলে, 5 মিনিটের মধ্যে যেন আমি তোকে আমার রুমে দেখি। আর যদি আমাকে আবারও তাগাদা দিতে হয় তাহলে তুই মনে রাখবি আজকেই তোর এই বাড়িতে শেষ দিন। সাদাত এবার দ্রুত পা ফেলে ড্রয়িং রুম থেকে বের হয়ে যায়। সেই সময় সাদাতের মা ড্রয়িং রুমের সোফায় বসে মটরশুটির খোসা সারাচ্ছিলেন। তার বড় ছেলের আদেশবাণী শোনার পরও শীতলের কোনো নড়চড় না দেখে তার মনে মনে ভীষণ রাগ হয়। মেয়েটা কেন এত অবুঝ তিনি বুঝেন না। সে তো জানে সাদাতের কথা না শুনলে তাকে আজ হয়তো তীব্র শীতের মাঝে ছাদে ঘুমাতে হবে। তাও মেয়েটা কেমন জিদ দেখিয়ে এক কোণে বারান্দায় দাঁড়িয়ে আছে। জয়া বেগম কোলের উপর থেকে ঝুড়িটা নামিয়ে শীতল বলে একটা ডাক পাড়ে, কিন্তু শীতলের আসার কোনো নামগন্ধ নেই। পায়ের শব্দ না পেয়ে শেষমেশ জয়াকে উঠে দাঁড়াতে হয়। কিছুদিন আগেই তার মাজায় বড় ধরনের অপারেশন হয়েছে। ডাক্তার বলেছে যেন বেশি নড়াচড়া ওঠা বসা না করে, কিন্তু না করে কি উপায় আছে? এই অবুঝ ছেলে মেয়ে দুটিকে এক হাতে মানুষটা তো চারটিখানি ব্যাপার না। জয়া বেটি মানুষ, বয়সের জন্য বোধ হয় আরো খর্ব হচ্ছে তার উচ্চতা। যতটুকু সম্ভব শরীর নাড়িয়ে নাড়িয়ে সে বারান্দায় গিয়ে শীতলের পাশে গিয়ে দাঁড়ান। মেয়েটার অর্ধেক মুখ দেখে তিনি ভালোই আন্দাজ করতে পারছেন যে কেটে কেটে একাকার তার চোখ মুখ। দুটো চোখের নিচ ফুলে গেছে। জয়া শীতলের মাথায় হাত রাখলে শীতল ঘোর ভেঙে তাকায় তার দিকে। কি মায়া ভরা চোখ যুগ, কি লাস্যময়ী তার চেহারা। শীতলের দিকে তাকালে বরাবরই তার ছোট জায়ের কথা মনে পড়ে যায়। দেবরের বিয়ের জন্য মেয়ে দেখার দায়িত্ব তার ঘাড়ে পড়েছিল। অনেক খুঁজেও যখন মনের মতো মেয়ে পাচ্ছিলেন না, ঠিক সেই দিন তার নজরে পড়ে গ্রামের পুকুর পাড়ে বসে থালা বাসন মাজতে থাকা 17 বছর বয়সী এক সুন্দরী মেয়েকে। চড়া রোদেও তার দুধে আলতা গায়ের রং ক্ষয় হয় না। কোমর সমান চুলের সেই রূপসী নারী ছিল শীতলের মা। মেয়েটাও দেখতে ঠিক মায়ের মতোই হয়েছে, কোনো অংশেই যেন কম নয় সে। জানিস তো সাদাত একটু এমনই। জানা মা কফিটা বানিয়ে দিয়ে আয়, পাগলটাকে আর খেপাস না। শীতল নিশ্চুপ থেকে কিছুক্ষণ আর বড় চাচির দিকে চেয়ে রয়। কি অমায়িক মানুষটা। যখন বাড়ির সকলে মিলে শীতলের ওপর অত্যাচার করতে ব্যস্ত, ঠিক সেই সময় জয়া নিজের সর্বস্বটুকু দিয়ে তাকে আগলে রাখে। কখনই তাকে মায়ের অভাব বুঝতে দেয়নি জয়া। ছোটবেলায় মাকে হারানোর দরুন মায়ের ক্ষীণ স্মৃতিও মনে নেই শীতলের। তার কাছে মা মানের জয়া। জয়া সযত্নে শীতলের চোখে পানি নিজের আঁচল দিয়ে মুছিয়ে দিয়ে তাকে বুকের সাথে জড়িয়ে ধরে। তারপর মাথায় হাত বুলাতে বুলাতে বলেন, রাগ করিস না মা, মন খারাপ কাদের ওপর করছিস? যারা তোকে মানুষ হিসেবেই গণ্য করে না, মনকে শক্ত কর। অনেক পথ তোকে পাড়ি দিতে হবে, একাই সংগ্রাম করে বাঁচতে হবে। শীতল চুপচাপ শুনে যায় জয়ার কথাগুলো। বড়ই মিষ্টি তার এই পাতানো মায়ের কণ্ঠ। শীতলকে আগলে রাখার জন্য তাকেও অনেক অপমানিত হতে হয়। এমনকি তার নিজ ছেলে মেয়ের কাছে মাত্র কুশলে পরিণত হয়েছে। জয়া আবারও বলেন, আমি ব্যর্থ মা, নিজের সন্তানকে ঠিক মতো মানুষ করতে পারিনি। আজ না হলে এই দিন আমাকে দেখতে হতো না। তুই মনে কিছু নিস না মা, দেখিস একদিন তোর জীবনে এমন একজন মানুষ আসবে যে তোকে মানুষ হিসেবে সম্মান করবে। তোর ভালো লাগা মন্দ লাগাই তার ফার্স্ট প্রায়োরিটি হবে। তোকে বিয়ে করে রাজরানীর মতো রাখবে। চাচির কথা শুনে শীতল তার ছেলের হাসি হাসে। মনে মনে নিজেকে বলে, আমার মতো মেয়েকে কেউ কেন বিয়ে করবে? শীতল আলতো করে জয়ের গালে আলতো করে একটা চুমু খেয়ে হাসি মুখে তার দিকে তাকায়। মেয়ের চেহারা আবারও প্রণজ্জ্বলতা ফিরে পাওয়ায় তিনি যেন হাঁফ ছেড়ে বাঁচেন। শীতলের দাঁড়িয়ে না থেকে রান্নাঘরে এসে সাদাতের জন্য কফি বানাতে থাকে। কফি বানানো শেষ হলে ধোয়া ওঠা গরম কফি একটা কাপে ঢেলে নিয়ে যায় তার জন্য। কফি ঢালার সময় অসাবধানতায় তার হাতের কিছুটা অংশ পুড়িয়ে ফেলে। এটা তার নিত্যদিনের অভ্যাস। অষ্টাদশীর হাতে এমন পোড়া ছ্যাঁকার দাগ কম নেই। দ্বিতীয় তলা প্রথম রুমটাই সাদাতের। দরজার সামনে দাঁড়িয়ে শীতল দরজায় টোকা দিলে ভিতর থেকে সাদাতের কণ্ঠ ভেসে আসে, দরজা খুলে ভিতরে আয়। ভয়ে শীতলের বুক কেঁপে ওঠে। সাংঘাতিক লোক তার এই সাদাত ভাই। একবার বাড়ির ইলেকট্রিসিটি প্রবলেম হয়েছিল দেখে মেকানিক ডাকা হয়েছিল। সেই মেকানিককে চা খাওয়ানোর অপরাধে বেল দিয়ে কি মারটাই না মেরেছিল সাদাত সেদিন রাতে। মারের চোটে শীতলের মর্মর অবস্থা।
তারপর জয়ের সেবায় সেবারের মতো বেঁচে ওঠে শীতল। তারপর থেকে সাদাত ভাইকে সে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করে। আজ সকালেও তার আরেক চাচার ছেলে রাহুলের সাথে একসাথে নাস্তা করতে দেখে ফেলে সাদাত। ঠিক সেখানেই খাওয়ার মাছ থেকে উঠিয়ে মেয়েটার গালে সজোরে দুটো চড় মারে সাদাত। রাহুল শীতলের বড় হলেও সাদাতের চেয়ে 4 বছরের ছোট। বলতে গেলে এবারে সবচেয়ে কনিষ্ঠ বংশধর শীতল। শীতল ঘরের ভিতর প্রবেশ করে কোনো দিক না তাকিয়ে কফির মগটা টেবিলের উপর রেখে চলে যেতে নেয়, কিন্তু কোত্থেকে যেন সাদাত এসে তার সামনে দাঁড়িয়ে পড়ে। শীতল ভয়ে মাথা নিচু করে রাখে। আমার দিকে তাকাচ্ছিস না কেন? ও, রাগ দেখাচ্ছিস? আমাকে রাগ দেখাচ্ছিস? কলিজা এত বড় হয়ে গেছে তোর? এসব কি ওই রাহুলের কুমন্ত্রণায় করছিস, তাই না? শীতল কোনো জবাব তো দেয়ই না, এমনকি চোখ তুলেও তাকায় না। লোকটাকে সে মনে প্রাণে ঘৃণা করে। বাড়ির বাকিরা তাকে অপছন্দ করলেও তার মতো অহেতুক অপমান করে না। শীতলের এমন ঠান্ডা ব্যবহারে সাদাতের ভীষণ রাগ হয়। কিছু না ভেবে শীতলের চুলের মুঠি শক্ত করে টেনে ধরে তাকে নিচের দিকে তাকাতে বাধ্য করে। ব্যথার চোটে শীতলের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। তাতেও সাদাতের রাগ একটুও ক্ষান্ত হয় না, বরং নিজেকে সংবরণ না করতে পেরে একটা দাবাং চর বসে শীতলের গালে। চরের বেগ সামলাতে না পেরে শীতল মাটিতে পড়ে যায়। আমার সামনে এলে তোর মুখ ভার হয়ে যায়। কই, রাহুলের সাথে তোর ঠিকই হেসে হেসে সময় কাটাস। আমার কাছে এলে তোর গায়ে এত জ্বালা ধরে কেন? রাহুলের কাছে এত মধু যে বারবার তার কাছেই ছুটে যাস। শীতল 2 হাতে তার কান চেপে ধরে। নিজের সম্পর্কে এত খারাপ কথা সে সহ্য করতে পারে না। সাদাত সজোরে তার হাত টেনে ধরে। ব্যথায় আবারও কুকড়ে ওঠে শীতল। শোন শালি, আজকে বিকালে আমার কিছু বন্ধুরা বাসায় আসবে। তুই বিকেলের আগেই নিজ রুমের দরজা আটকে বসে থাকবি। আর যদি দেখি তুই রুম থেকে বের হয়ে আমার বন্ধুদের গায়ে ঢলাঢলি করছিস, তাহলে তোকে 100 টুকরা করে নদীতে ভাসিয়ে দেব। আল্লাহ জবান দেয়নি তো কি হয়েছে, রূপ দিয়েছে। ছেলে পটানোর কৌশল তো তোর হারে হারে জানা। যা সর সামনে থেকে, দূর হয়ে যা আমার রুম থেকে, বাবা কথাকার। আর কিছুক্ষণের মধ্যেই আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করতে চলেছি। পাইলটের মাইক্রোফোনের আওয়াজ কানে আসলে ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা যায় হিমের। নাকের ডগা থেকে সানগ্লাসটা খুলে শার্টের উপর ঝুলিয়ে রাখে সেটা। তারপর নিজের তীক্ষ্ণ দৃষ্টি আরোপ করে তার সামনে বেঁধে রাখা লোকটার দিকে। ভয়ে তার চোখ জোড়া যেন বের হয়ে যাচ্ছে প্রাণ। শক্ত কালো কষ্টেপ দিয়ে তার হাত মুখ পা পেঁচিয়ে রাখা হয়েছে। হিম সিট থেকে উঠে দাঁড়ায়। তার পাশে রোবটের মতো দাঁড়িয়ে আছে একদল কালো পোশাকের গার্ড। তাদের মধ্যে একজন দুটো চাপাতি এগিয়ে দেয় হিমের দিকে। হিম সেদিকে না তাকিয়ে চাপাতি দুটো হাতে নিয়ে সশব্দে একটা আরেকটার সাথে ঘষা শুরু করে। দেখে মনে হবে কোনো কিছু করার পূর্ব প্রস্তুতি হিসেবে সে চাপাতি দুটোকে ধারালো করে নিচ্ছে। কাজটা করা শেষ হলে সে আবারও ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায় লোকটার দিকে। সময় দিয়েছি, কিন্তু মুখ খুলিসনি। এত প্রভুভক্তি তো কুকুরেও দেখায় না, আর তুই কিনা মানুষ হয়ে শেষে কুকুরের পথ বেছে নিলি। তাহলে আজ তোকে কুকুরের মতো মেরে তোর দেহের অবশিষ্ট অংশ তোর প্রভুর কাছে পাঠিয়ে দিব। হিম সাথে সাথে দুহাতে দুটো চাপাতি ধরে ঝাঁপিয়ে পড়ে মেঝেতে বেঁধে রাখা লোকটার উপর। প্রথমে লোকটার তার মুখ, তারপর গলা কেটে ক্ষতবিক্ষত করতে থাকে সে। কয়েক মুহূর্ত পরে লোকটা মারা গেল। তার রেখে যাওয়া দেহ ভীষণভাবে হিমের নির্দয়তার সাক্ষ্য হয়। চারদিকে লাল রক্তের ছড়াছড়ি, এমনকি হিমের সারা শরীর সেই রক্তে ভিজে গেছে। সেখানে উপস্থিত সকল গার্ড আবেগহীন চোখে দেখছিল ক্ষণে ক্ষণে তাদের বস কতটা নৃশংস হতে পারে। দেহের ঊর্ধ্বাংশ এতটাই ক্ষতিগ্রস্ত করেছে যে ডিএনএ টেস্ট ছাড়া লোকটার পরিচয় আইডেন্টিফাই করার উপায় নেই। সাদা শার্টের হাতার নিচের অংশ দিয়ে হিম নিজের রক্ত মিশ্রিত ঘামের ফোঁটা মুছে নেয়। মুখে তার পরিতৃপ্তির হাসি। সোজা হয়ে দাঁড়িয়ে সে গার্ডদের উদ্দেশ্যে বলে, ব্রেইন, লিভার, কিডনি, আইস, হার্ট, লাংস সব আলাদা করবে বডি থেকে। ভালো করে প্রিজার্ভ করে লন্ডনের সেন্ট্রাল হাসপাতালে পাঠাবে। এই বাস্টারের অর্গান বিক্রি করে ভালো অ্যামাউন্ট না পেলে ওকে এতদূর ক্যারি করে আনাই বৃথা। ডু ফাস্ট বয়েস, আদারওয়াইজ ইয়োর সিচুয়েশন উইল বি লাইক দিস। নিজের চোখের সামনে জলজ্যান্ত মানুষটাকে এভাবে খুন হতে দেখে ভয় চমকে ওঠে ইকবাল। গার্ড হিসেবে সে একেবারেই নতুন। হিমের সেক্রেটারি ফয়সালের কাজিন হয়ে জয়েনের 1 সপ্তাহের মধ্যেই সে তার বসের পার্সোনাল গার্ড হিসেবে নিয়োগ পেয়েছে। এই 1 সপ্তাহে সে তার স্যারকে চিনেছে ভীষণই বদরাগী আর জেদি মানুষ হিসেবে। যেটা সে চায়, দুনিয়া কেমন হয়ে গেল সে সেটা আদায় করেই ছাড়ে। কিন্তু আজ যেন নতুন এক হিমকে আবিষ্কার করলো। সে ক্ষুধার্ত বাঘের মতো হিম নিজের শিকার কি যেন আস্তে কামড়ে একেবারে ছিঁড়ে ফেলেছে। ইকবাল এই সময়টুকু ফয়সালের পিছনে দাঁড়িয়ে ভয়ত দৃষ্টিতে প্রথমে তাকিয়ে থাকলো, পরবর্তীতে সহ্য করতে না পেরে মাথা নিচু করে ফেলে সে।
হিম যখন নিজেকে ফ্রেশ করার জন্য সেখান থেকে বাথরুমের উদ্দেশ্যে যাচ্ছিল, তখন তার কানে আসে এক কম বয়সী ছেলের ফিসফিসানির শব্দ। পিছন করে দেখে ইকবাল ফয়সালকে যেন কি একটা বলছে। তাদের কথা শোনার জন্য সে কান খাড়া করেন। ভাই, তুই আমাকে কোন রাক্ষসের কাছে কাজ করতে এনেছিস? উঠতে বসতে এমন জঘন্যভাবে মানুষ মারে, আবার মৃতদেহ থেকে অর্গান আলাদা করে বিক্রি করে দেয়। স্যারের তো টাকার অভাব নেই, তাহলে হিউম্যান অর্গান ট্রাফিকিং কেন করছেন? উনি যা ইচ্ছে তাই করুক, তোর সমস্যা কি? মাসে মাসে তোর টাকা পেলেই তো হলো। চুপচাপ কাজে হাত লাগা, যদি না এই কপাল পোড়াটার মতো পরিণতি নিজের করতে চাস। ইকবাল একটা শুকনো ঢোক গিলে সামনের দিকে পা বাড়ানোর আগে কারো কণ্ঠ শুনে সে যেন একেবারে জমে যায়। ডাকের সাড়া দেওয়ার জন্য কোনো শক্তিই নেই তার। হে ইউ, গ্রিন টি শার্ট, কাম হেয়ার। ইকবাল কাঠের পুতুলের মতো হিমের দিকে তাকিয়ে আশপাশটা পর্যবেক্ষণ করে বলে, স্যার, আমাকে ডাকছেন? আর ইউ ফাকিং ফুল? এখানে তুমি ছাড়া আর কেউ কি গ্রিন শার্ট পরেছে? ইকবাল সাথে সাথেই মাথা নাড়িয়ে না সূচক উত্তর দেয়। তাহলে ওখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? আসতে বলেছি না? ইকবাল দ্রুত পায়ে হিমের ঠিক সামনে এসে স্থির হয়ে দাঁড়িয়ে যায়। হিম তার বাজ পাখির মতো দৃষ্টি দিয়ে একবার ভালো করে স্ক্যান করে নেয় ইকবালকে। ভেতরে ভেতরে ছেলেটা ভীষণ রকম ঘাবড়ে যাচ্ছে। নতুন? জি জি স্যার। ফয়সালের কাজিন? জি জি স্যার। নাম কি? ইকবাল। কি বললে? কারবাল? স্যার, ইকবাল। ও, ফুল নেম? মোদাচ্ছের আলী ইকবাল। এত জঘন্য নামটা কে রেখেছে? যত সব বুলশিট। উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে গেল। যে নামটা রেখেছে আমার হয়ে তাকে কষিয়ে দুটো চর মেরে দেবে। স্যার, যে আমার নামটা রেখেছিলেন তিনি তো আর বেঁচে নেই, তাহলে কি করে তাকে চর? শাট আপ স্টুপিড। ফয়সাল, এগুলো কাদের আমার দলে জুটিয়েছ? এ তো একেবারে ফিডার খাওয়া বাচ্চা। জি স্যার, ও এখনো ফিডারই খাই। তোমার নাম কি? কেন স্যার? ফয়সাল। পুরোটা বলো। সাভিয়ান আহমেদ আহসানুল্লাহ ফয়সাল। ফয়সালের পুরো নাম শুনে হিম কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। আমার ইচ্ছা করছে তোমাদের দুটো ভাইকে এক্ষুনি বিমান থেকে মাটিতে ফেলে দিতে। মানে এখনকার মা বাবাদের ট্রেন চলছে, কে তার সন্তানের কত বেশি অদ্ভুত না রাখতে পারে। জি স্যার, ঠিক বলেছেন। হিমের প্রতিটা কথায় হেতে হে আর নাতে না মিলানো যেন ফয়সালের অভ্যাসে পরিণত হয়েছে। এই জন্য মাঝে মাঝে অনেক বিরক্ত বোধ করে হিম। দাঁত না কেলিয়ে আমার চোখের সামনে থেকে যাও দুজন, তা না হলে আজ একজনের অর্গানের জায়গায় 3 জনের অর্গান সাপ্লাই হয়ে যেতে পারে। প্রায় 2 ঘন্টা যাবৎ নিজের ছোটবেলার প্রাণপ্রিয় বন্ধুর জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে সাদাত। বিমানবন্দরের ঠিক বাইরে দাঁড়িয়ে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে সে। না প্ল্যান লেট হলে তো হিম আগেই জানিয়ে দিত, তাহলে এখনো সে বের হচ্ছে না কেন সেটা বুঝে উঠতে পারছে না সাদাত। হিম আর সাদাত দুজনে একই স্কুলে পড়তো, সেখান থেকেই তাদের গভীর বন্ধুত্ব বেড়ে ওঠে, যাকে শুদ্ধ বাংলা ভাষায় ল্যাংটাকালের বন্ধু বলা চলে, আর ইংরেজিতে বলে নেক্সট ফ্রেন্ড। স্কুলে পড়া শেষ করে হিম তার বড় ভাইয়ের সাথে বিদেশে পাড়ি জমায়। ছোটবেলা থেকে মা বাবা না থাকলেও হিমার হাস্যোজ্জ্বল চেহারা দেখে কখনোই বোঝা যেত না যে এই ছেলেটা মাত্র 3 বছর বয়সে মা বাবাকে হারিয়েছে। বাড়ির কাজের লোকদের হাতে মানুষ হয় আদর ভালোবাসা যত্ন কখনোই জোটেনি তার কপালে। তবে তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল তার বড় ভাই তুষার। তুষার বয়সে 10 বছরের বড় তার থেকে। সে হিমকে ভাই হিসেবে নয়, বরং সন্তান স্নেহেই বড় করে তুলেছে। দীর্ঘ 7 বছর পরে প্রাণপ্রিয় বন্ধুর সাথে দেখা হওয়ার চাপা উত্তেজনা কাজ করছিল সাদাতের ভিতর। তাই হয়তো শীতের কড়া রোদেও দাঁড়িয়ে থাকতে তার মোটেও কষ্ট হচ্ছিল না। একসময় দূর থেকে একটা কণ্ঠ তার কানে ভেসে আসলে সাদাত সামনের দিকে তাকায়। সে দেখতে পায় হিম এক হাত উঁচু করে অন্য হাতে লাগেজ টানতে টানতে তার দিকে এগিয়ে আসছে। কিন্তু হিম আর পিছনে প্রায় 20-এরও বেশি গার্ডের দেখে কিছুটা ভরকে যায় সাদাত। তাও হিমকে বুকে জড়িয়ে ধরতে সে কার্পণ্য করে না। কি রে দোস্ত, কেমন আছিস? রোদে দাঁড়িয়ে থেকে তো একেবারে পোড়া কাঠ হয়ে গেছিস। হিম আর কথায় সাদাত একগাল হেসে বলে, আর তুই তো বেটা বরফের দেশে থেকে থেকে পাক্কা ইংরেজ হয়ে গেছিস। বাংলা বুঝিস তো নাকি ইংরেজিতে কথা বলতে হবে? বাঙাল ভাষায় বললে আরো ভালো হয়। তুই তো জানিস শুদ্ধ বাংলা আমার পোষায় না, হয় বাঙাল না হয় ইংলিশ। আবারও হাসিতে ফেটে পড়ে দুই বন্ধু। সাদাত নিজের হাসি থামিয়ে হিমের পিঠে একটা চাপড় মেরে বলে, শালা ভালো হইলি না, চল বাসায় চল। আর কতক্ষণ রোদে দাঁড়িয়ে থাকবে? দাঁড়া, আগে এদের বাড়ি পাঠিয়ে নেই। বয়েস,
তোমরা সবাই আমার বাংলোতে যাও, আমি কিছুদিন পর বাংলোতে ফিরবো, ওকে? গার্ডরা হিমের কথা মতো গাড়িতে উঠে বাংলোতে চলে যায়। এবার হিম সাদাতের কাঁধে হাত রেখে বলে, তো এখন তোর বাসায় যাওয়ার জন্য কিসের ব্যবস্থা করেছিস? লোকাল বাস নাকি রিক্সা, নাকি আবার বলবি পায়ে হেঁটে যাইতে? না, ক্যাব বুক করিয়েছি, টেনশন করিস না। আমি তো আর আমার বিদেশি বন্ধুকে কষ্ট দিতে পারি না। বাসার চৌকাঠ পেরোনোর আগেই কার সাথে জোর এক ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় হিম। পিঠ বরাবর পড়ায় কোমরে খানিক চোট পায়। চোখ বুজে সে তার সাথে ধাক্কা লাগা ব্যক্তিটাকে ইচ্ছে মতো গালি দিতে থাকে। কানা নাকি দেখতে পাস না শালা? চোখ দুটো কি বগলের নিচে লুকিয়ে রেখে চলাফেরা করিস? দিলি তো কোমরটা ভেঙে। এখনো বিয়ের দাঁতই ওঠেনি, তার আগে কোমর ভাঙা দাদুর মতো করে দিলি। এখন বাসর রাতে যদি আমার বউ পালিয়ে যায়, তবে আমি তোর মেয়েকে ভাগিয়ে নিয়ে যাব। শীতল তার প্রশস্ত আঁখি জোড়া মেলে মেঝেতে পড়ে থাকা ব্যক্তিটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। অচেনা অজানা লোক তার বাড়ির সামনে এসে তার সাথেই ধাক্কা খেয়েছে, এখন পড়ে গিয়ে তাকে উল্টোপাল্টা কথা শোনাচ্ছে। অপরপক্ষ থেকে কোনো উত্তর না আসায় হিম এবার রাগান্বিত চোখে তাকায় শীতলের দিকে, আর সাথে সাথেই তার দৃষ্টি থেকে রাগ যেন বাষ্পাকারে উড়ে যায়। শুধু রাগ নয়, বরং এক আবেগহীন চোখে সে তাকিয়ে থাকে শীতলের দিকে। মেয়েটার রূপ বড়ই অদ্ভুত, বর্ণনা করে শেষ করা যাবে না। এত সুন্দর লাগলো তাকে হিমের কাছে, সারা জীবনে কম মেয়ে দেখেনি। তবে তারা কেউই এই মেয়েটার সামনে কিছুই না। কয়েক মিনিট পর মুগ্ধতা কেটে গেলে হিম খেয়াল করে মেয়েটিও তার দিকে তাকিয়ে আছে। সোজা হয়ে দাঁড়িয়ে নিজে স্পাইক করা চুলগুলো হাতাতে হাতাতে হিম শীতলের কাছে গিয়ে বলে, আই নো আই এম হ্যান্ডসাম, তাই বলে এভাবে তাকিয়ে আমার রূপের উপর কুনজর দিবে সেমনি? শরীর বদলে কুনজর দেওয়া কি উচিত হলো তোমার? শীতল ভালোই বুঝতে পেরেছে ছেলেটার মাথায় বড় ধরনের সমস্যা আছে, তাই সে কোনো মতে তার থেকে পালিয়ে বাঁচে। জীবনে কখনো কোনো মেয়ে তার কাছ থেকে পালায় না, বরং হিম তাদের দূরে ঠেলে দিলেও তারা বেহার মতো তার পিছু করেছে। কিন্তু এই প্রথম কোনো মেয়ে তাকে ইগনোর করায় তার রাগ আনন্দ দুটোই হচ্ছে। বাঙালি মেয়ে তো, ইগনোর করাটা এদের অভ্যাসগত বদভ্যাস। সমস্যা নেই, নিজে থেকেই আমার কাছে ছুটে আসবে সেমরি। অ্যাটিটিউড দেখিয়ে পাত্তা পাওয়ার ধান্দা, নটি গার্ল। হিমকে সদর দরজার সামনে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে সাদাত কপাল কুঁচকে তার কাছে যায়। সে এতক্ষণ এখানে উপস্থিত ছিল না। আজ সকালে হিমকে বাড়িতে আনার উদ্দেশ্যে বাইরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে জয়া তার হাতে বাজারের একটা লিস্ট ধরিয়ে দিয়েছিলেন। হিমকে বাড়িতে ছেড়ে সাদাত পাড়ার মুদির দোকানে গিয়েছিল লিস্টের জিনিসগুলো কিনতে, কিন্তু যাওয়ার আগে সে হিমকে বলেছিল সে যেন সাদাতের জন্য অপেক্ষা না করে বাড়িতে প্রবেশ করেন। সাদাতের ঘনিষ্ঠ বন্ধু হয় বাড়ির সকলে হিমকে ভালো করেই চিনে, বিশেষ করে হিম যেন জয়ার কলিজার টুকরা। মামরা ছেলেটাকে সে ছোট থেকেই বেশ ভালোবাসতো। কতদিন যে সাদাতের জন্য টিফিন বানানোর পাশাপাশি হিমের জন্য এক বক্স টিফিন বরাদ্দ রেখেছে তার ইয়াত্তা নেই। আজ এত বছর পর ছেলেটা দেশে আসবে শুনে জয়া সকাল থেকে হিমের পছন্দের সকল পদ নিজের হাতে রান্না করেছেন। সাদাত হিমের কাছে এলে সে দেখতে পায় একটা নির্দিষ্ট দিকে হিমের চোখ যেন পলক হারিয়েছে। মুগ্ধতা চেয়ে গেছে তার চোখে মুখে। ঠোঁটের কোণে মিষ্টি হাসি দেখে যে কেউ আন্দাজ করতে পারবে সে হয়তো তার জীবনের অদেখা আকাঙ্ক্ষিত কোনো বস্তুকে স্বচক্ষে দেখেছে। সাদাত হিমের ঘাড়ে হাত রাখলে হিম নিজের ঘর থেকে বের হয়ে আসে। সাদাত কিছুটা হাসির ছলে তাকে বলে, কিরে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে হাসছিস কেন? বিদেশে রেখে আসা গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছে বুঝি? হিম একগাল হেসে সাদাতকে বলে, বিদেশের মেয়েগুলো বেশি সহজ সরল, জিলাপির প্যাঁচ নেই তাদের মাথায়, মনে নেই কুটিলতা, তাই তারা বরাবরই আমার কাছে আনইন্টারেস্টিং। তাই তাদের কথা ভেবে সময় নষ্ট করার মতো আতপাগল ছেলে এই আয়ুষ খান হিমাদ্র নয়। আমি হলাম একেবারে ফুল পাগলা বজ্জাত বলা, মেড ইন বাংলাদেশ। ভাই, তুই এমন এমন কথা বলিস যে আমি না হেসে থাকতে পারি না। হেসে নে, কিন্তু প্রাণ খুলে হাসার আগে এটা বল, তোর বাসার ওই সাদা ক্ষেতের কালো মোলাটা কে রে? হিমের কথা শুনে সাদাত যেন আকাশ থেকে পড়ে। গলা খিচে বলে সে, সাদা ক্ষেতের কালো মোলা? এটা আবার কি? এটা যে কি সেটা আমি নিজেও জানি না, জাস্ট তুলনা দিলাম আর কি। তোর বাসার ওই অ্যাটিটিউডওয়ালা মেয়েটা কে রে, যে দেখতে তেমন সুন্দর না হলেও নিজেকে বিশ্ব সুন্দরী মনে করে? কালো কালো চুল, খাড়া নাক, ফর্সা গায়ের রং আর কোমল মোলায়েম ঠোঁট। হিমের মুখে এই বর্ণনা শুনে সাদাতের বুঝতে বাকি থাকে না যে সে শীতলের কথাই বলছে। সাথে সাথেই সাদাতের মুখ কালো হয়ে ওঠে। ভিতরে ভিতরে সে রাগে ফুঁসতে থাকে। মেয়েটাকে সে বলেছিল যেন ঘর থেকে না বের হয়,
কিন্তু ঘাটতারা মেয়ে ঠিকই বাইরে বের হয়েছে। সাদাত অতি ক্ষীণ কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলে, মাগি রূপ প্রদর্শন করার জন্য ঠিকই বার হয়েছে। দোস্ত আর ইউ ওকে? হঠাৎ ঘুম মেরে গেলি, কিছু হয়েছে? সাদাত নিজের চেহারা স্বাভাবিক করে বলে, কই না তো। ও, ওটা আমাদের বাড়ির কাজের মেয়ে, বড্ড দেমাক তার। আজই তার দেমাক আমি শেষ করব। এত সুন্দর মেয়েটা কাজের সেমরি? হাউ ক্যান ইট পসিবল? ঠিক সে সময় জয়া সেখানে চলে আসেন। হিমকে দেখে সাথে সাথেই তিনি তাকে বুকের সাথে জড়িয়ে ধরেন। জয়ার সাথে সাথে হিমের মুখে পরিতৃপ্তির হাসি দেখা যায়। দীর্ঘকাল সেই মাতৃস্নেহের স্পর্শ থেকে বঞ্চিত ছিল। আজ সেই স্পর্শ যেন তার মনকে শিথিল করে দিচ্ছে। কেমন আছিস বাবা? বিদেশে গিয়ে তো তোর জয়া আন্টিকে ভুলেই গিয়েছিলি। 9 মাসে 6 মাসে একবার করে ফোন দিতি, তাও এই সাদাতটা ভালো করে কথা বলতে দিত না তোর সাথে। আমি কি করে আমার সুন্দরী আন্টিকে ভুলে যেতে পারি? বিদেশে এত মেম সাহেব দেখেছি, বাট কেউ তোমার নখেরও যোগ্য না। হয়েছে পাজি, আর পাম দিতে হবে না। যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর আমরা একসাথে দুপুরের খাবার খাবো, কেমন? তোর জন্য 20 জাতের রান্না করেছি। কি বলো আন্টি, 20 জাত? বুঝেছি। এই কয়দিন তোমার কাছে থাকলে আমার ওয়েট দ্বিগুণেরও বেশি বাড়বে। শেষে দেখো এমন না হয় যে অত্যাধিক ওয়েটের জন্য আমাকে বিমান থেকে মাঝপথে না নামিয়ে দেয়। ভালোই কথা শিখেছিস। যা যা, আর দাঁড়িয়ে থাকিস না, গোসল সেরে আয়। আন্টি, কোন রুমটা আমার? দোতলার একেবারে শেষের রুমটা। জয়ার কথা শুনে সাদাতের মেজাজ আরো বিগড়ে যায়, কারণ ঠিক তার পাশের রুমটাই শীতলের। সেই শীতলকে যত আড়াল করতে চাচ্ছে, পরিস্থিতি যেন আরো বেশি শীতলের হিমের সাক্ষাতের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। হিম নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালে সাদাত জয়ার কাছে এসে রাজি কণ্ঠে বলে, মা শীতল কোথায়? ওর ঘরে কেন? সেটা তোমার না জানলেও চলবে। সাদাত বাবা আমার, আজকের দিনটা মেয়েটার সাথে খারাপ ব্যবহার করিস না। ও আমার কথা অমান্য করে রুম থেকে কেন বেরিয়েছে? এসব করার আগে ওর শাস্তি কি হতে পারে সেটা ভাবা উচিত ছিল। তাই বলে অতিথির সামনে তুই ওকে মারবি? দরকার হলে তাই করব। পরপুরুষের সামনে ওর ঢং করা আজ আমি বের করছি। এই বলে সাদাত শীতলের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। তীব্র ব্যথায় ক্ষণে ক্ষণে কুঁকড়ে উঠছে শীতল। তাই যেন একটু দয়া মায়া হচ্ছে না সাদাতে, বরং সে যেন আরো শক্ত করে মুচড়ে ধরছে শীতলের হাতখানা। মুখে আওয়াজ করার শক্তি হারিয়ে কেবল নীরবে কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই শীতলের। চোখের কোণে জমা নোনা জলের স্রোতই যেন তার একমাত্র প্রতিবাদের হাতিয়ার। বেশ খানিকক্ষণ পর সাদাত শীতলের হাত ছেড়ে দিলে বেচারি মেঝেতে পড়ে যায়। অসম্ভব যন্ত্রণায় মুখ কালো হয়ে যায় তার। ব্যথার স্থানে হাত রেখে চোখ বুজে থাকে সে কিছুক্ষণ, কিন্তু সেটাও যেন সাদাতের সহ্য হচ্ছে না। শীতলের কাছে গিয়ে সজোরে তার মুখ চেপে ধরে সে। শীতল বাধ্য হয়ে তার আহত হাত দিয়ে নিজেকে সাদাতের কঠোর স্পর্শ থেকে ছাড়িয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করেন। তোকে আমি সকালে কি বলে গিয়েছিলাম? কথা বলার সাথে সাথে কি শোনারও ক্ষমতাও হারিয়ে ফেলেছিস নাকি? নাকি শুধু আমার কথাগুলোই তোর কানে ঢোকে না? অন্য সবার সাথে হেসে খেলে ভালোই তো সময় কাটাস। এবার হয়তো শীতলের চোখের পানির ফোঁটাগুলো সাদাতের মনটা গলাতে সক্ষম হয়। ফলশ্রুতিতে সে শীতলকে ছেড়ে দিয়ে দূরে হতে দাঁড়ায়। কয়েকটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে ঠান্ডা করার চেষ্টা চালায়। এদিকে সাদাতের কাছ থেকে ছাড়া পেয়ে শীতল নিজেকে মেঝের সাথে একেবারে মিশিয়ে ফেলে। মা বাবা, কেন আমায় এই নিষ্ঠুর পৃথিবীতে একলা ফেলে গেলে? এখানে বিনা কারণে আমাকে মারা হয়। মাঝে মাঝে আমি নিজেও বুঝতে পারি না যে কোন অপরাধে আমাকে শাস্তি দেওয়া হচ্ছে। প্লিজ আমাকেও এবার তোমাদের কাছে নিয়ে চলো। আর পারছি না, আমি আর পারছি না। কথাগুলো নিজের মনে বলতে গিয়ে কিছুটা শব্দ করে শীতল কেঁদে দেয়। শীতলের কান্নার আওয়াজ পেলে সাদাতের মনের মধ্যে অনুশোচনা জন্ম হয়। প্রতিবার মেয়েটার সাথে খারাপ ব্যবহারের পর এই অনুভূতিটা তাকে কুড়ে কুড়ে খায়, কিন্তু কোনোবারই নিজেকে আটকাতে পারে না। মাথা গরম করে ঠিকই শীতলের সাথে এই ব্যবহারগুলো করে ফেলে সে। হালকা ঝাপসা চোখে একবার শীতলের দিকে তাকিয়ে ধীর পায়ে শীতলের কাছে যায় সে। আস্তে করে তাকে মেঝে থেকে তুলে গায়ে সাদাতে স্পর্শ পেতেই শীতল আবারও দূরে সরে যেতে চায়, এই ভেবে যে মানুষটার হয়তো তাকে মেরে এখনো শান্ত হয়নি। কিন্তু এবার ভীষণ আলতো করে সাদাত শীতলের মুখখানা নিজের হাতের মুঠে তুলে নেয়। কেন বুঝিস না আমি ঠিক কি কারণে তোকে অন্য কারো সামনে যেতে বারণ করি? অন্য কেউ তোকে দেখুক এটা আমি সহ্য করতে পারি না। অন্য কারো চোখে তুই প্রশংসার পাত্রী হোস এটা আমি নিতে পারি না। তুই যেমনি হোস তোকে দেখার অধিকার শুধু আমার, বুঝেছিস? শুধুমাত্রই আমার। এই বলে সাদাত শীতলকে জড়িয়ে ধরতে নিলে শীতল নিজ থেকে তার কাছ থেকে সরে আসে, মুখ ফিরিয়ে নেয় সে সাদাতের থেকে।
এতে সাদাত মনে মনে কষ্ট পেলেও মুখে কিছুই বলে না, চুপচাপ দরজা খুলে বাইরে বেরিয়ে আসে সে। এই যে মিস্টার হ্যান্ডসাম, কি কখন থেকে খবরের কাগজে মুখ লুকিয়ে রেখেছেন? আমার দিকে একটু নজর দিন। কখন থেকে আপনার দর্শন পাওয়ার আশায় অধীর আগ্রহে এখানে বসে আছি। এতটা খারাপ দেখতে যে আমার দিকে আপনার তাকাতে ইচ্ছা করে না? মনোযোগ সহকারে খবরের কাগজ পড়ার সময় হিমের কানে এক পরিচিত কণ্ঠ ভেসে আসে। চেহারা না দেখলেও কণ্ঠের মালিক কে সেটা হিম ভালোই আন্দাজ করতে পারে। অনেকদিন পর বাংলাদেশ পত্রিকাটা হাতে পেয়ে পড়ার ইচ্ছাটা সে দমাতে পারে না, বিধায় টেবিলের উপর থেকে খবরের কাগজটা হাতে নিয়ে চোখ বুলাতে থাকে সে। কিন্তু তার এই পড়ার মাঝে ছেদ ঘটে মিনার অতি বিরক্তিকর ন্যাকামি কণ্ঠ শুনে। চোখ মুখ শক্ত হয়ে আসে হিমের। মেয়েটাকে সে একেবারে সহ্য করতে পারে না। গায়ে পড়া থার্ড ক্লাস মেয়ে যাকে বলে, ন্যাকামি তার শিরায় শিরায় আচ্ছন্ন। মিনাকে দেখলে কিংবা তার কণ্ঠ শুনলে হিমের ইচ্ছা করে নিজের পার্সোনাল রাইফেলটা দিয়ে মেয়েটার শরীর ঝাঁঝরা করে দিতে। কিন্তু সাদাতের আপন বোন হয় প্রতিবার মিনা প্রাণে বেঁচে যায়। মুখের সামনে থেকে কাগজটা সরায় হিম। মিথ্যে মিথ্যে একটু হাসির চেষ্টা করে কাগজটা ভাঁজ করতে করতে মিনাকে বলে, আরে মিনা, কত বড় হয়ে গেছিস বোন, আমি তো প্রথমে চিনতেই পারিনি। তা এবার কোন ক্লাসে উঠেছিস? হিমের মুখে বোন শব্দটা শুনে মিনার কালো মুখ আরো কালো হয়ে যায়। নাটকীয় কান্নার ভান ধরে দু চোখ দলতে দলতে বলে, চিনবেন কেন আমাকে? আমি আপনার কে? একদিনও তো ফোন করে খবর নেন না, সব সময় সাদাব ভাই আর মায়ের সাথে কথা বলেন। আমি অনেক কষ্টে ভাইয়ার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে আপনার সাথে কথা বলতে নিলেই হাজার অজুহাত দেখিয়ে ফোন রেখে দেন, একটাবার চেয়েও দেখেন না। মিনার রং ভঙ্গের কথা শুনে রাগে দাঁত কিরমির করে ওঠে হিম, কিন্তু হাসির আবরণে সেটা ঢাকা পড়ে যায়। মনে মনে সে নিজেকে বলে, বুঝোসি যখন তোকে ইগনোর করি তাহলে বারবার ন্যাকামো করে কথা বলতে যাস কেন সেমরি? নিজের চেহারাটা আয়নায় দেখেছিস কখনো? কালা দাঁতল মাইয়া, তোর দিকে তাকানোর আগে যেন আমার এই দুই চোখ খান খসে পড়ে, আমি যেন অন্ধ হয়ে যাই। কথাগুলো নিজের মনের মাঝে আবদ্ধ রেখে হাসি মুখে হিম আবারও বলে ওঠে, বলি না যে কোন ক্লাসে এবার তুই বোন? বলবো না, কোনো কথাই বলবো না আপনার সাথে। আপনি একটা বাজে লোক, আপনিও আমার সাথে কথা বলতে আসবেন না। তোর লগে কথা কইতে আমু, আমায় তো পাগলা ছাগলে কামড়াইছে। তুই নির্লজ্জের কথা আমার সাথে কথা না বলতে আসলে আমারই শান্তি। মনে মনে বলে হিম। কেন, আমি কি করেছি বোন যে তুই আমার সাথে কথা বলবি না? মিনা এবার আর সহ্য করতে না পেরে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। ইচ্ছে করে গাল ফুলে এসে বলে, কখন থেকে বোন বোন করে চলছেন কেন? আমি আপনার কোন সম্পর্কের বোন লাগি? বন্ধুর বোন মানে তো আমারও বোন, সেই হিসেবে তুই আমার সখাতো বোন। না, আমি আপনার বোন নই, বুঝেছেন? আমি আপনার অন্য কিছু। হিমের রাগ চরম সীমায় স্পর্শ করেছে। ইচ্ছে করে একচরে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার মুখ ফাটিয়ে ফেলতে। হাত হাত মুষ্টিবদ্ধ করে হিম বলে, বোন মানে বোন, আর তোর অন্য কিছু মানেও বোন। এখন যা, জয়া আন্টিকে হেল্প কর কাজে। শরীরেই শুধু ধামড়ি হয়েছিস, কাজে কর্মে বুদ্ধি কিছুই বাড়েনি দেখছি। কথাগুলো খানিক ধমকে সুরে বলে হিম। যা হবার হবে, কিন্তু তাতে যদি মিনার স্যাস্রামো থেকে মুক্তি পাওয়া যায় তাতে কিছু যায় আসে না হিমের। হিমের ধমকানোতে কাজ হলো। মিনা মুখ বেঁকিয়ে সেখান থেকে চলে গেল। হিম আবারও হাস্যজ্জ্বল চোখে পত্রিকাটা হাতে নিয়ে পড়তে থাকে। পড়তে পড়তে তার মাথায় একটা বিষয় খেলে যায়। সেই কখন সাদা ক্ষেতের কালো মুলাকে দেখেছিলাম, এরপর তো আর ওকে নিচে দেখলাম না। কাজের সেমরির কত তেজ রে বাবা, মালিক রান্না করে অস্থির আর তেনার কোনো খবর নেই। আর কত রঙ্গ দেখবো এই 24 বছরের জীবনে। কিছুক্ষণ পরে সাদাত সেখানে আসে। হিমকে দেখেও সে কোনো কথা বলে না, চুপচাপ হিমের পাশের চেয়ারটা টেনে বসে পড়ে সেটার উপর। হিম কাগজ পড়তে পড়তে আর চোখে তাকায় তার দিকে। সাদাতের মুখ দেখে মনে হচ্ছে সে এক ভয়াবহ কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ব্যাপারটা হিমকে ভীষণই ভাবায়। কোনো বিপদে পড়লে সাদাতের সবার আগে তাকে জানানোর কথা, কিন্তু আজ কি এমন হলো যে সাদাত হিমকে কিছুই বলছে না। বাধ্য হয়ে হিমের নীরবতা কাটিয়ে সাদাতের মনোরঞ্জন করার চেষ্টা করে। কিরে বন্ধু, মুখটা এমন প্যাঁচার মতো করে রেখেছিস কেন? এমন প্যাঁচা মার্কা মুখ দেখলে তোর কপালে তো ভয় জুটবে না সারা জীবন? অন্যের বউয়ের দিকে তাকিয়ে হাপিত্তেশ করতে করতে জীবন চলে যাবে। হিমের কথায় সাদাত কেবল এক মুচকি হাসি, নিজে থেকে কোনো কথা বলে না। হিম এবার নিজেকে শক্ত করে ফেলে। সাদাতের কি হয়েছে তাকে জানতেই হবে। ব্যাপারটা কড়া গলায় সে সাদাতকে জিজ্ঞাসা করতেই যাবে, অমনি জয়া খাবারের পাতিল নিয়ে তাদের সামনে হাজির হয়। দুজনের প্লেটে খাবার বাড়তে বাড়তে তিনি বলেন, বেশি অপেক্ষা করালাম নাকি হিম?
তোমার জন্য তো আমি সারা জীবন অপেক্ষা করতে পারি আন্টি। দেখো না, 24 বছরের বুড়ো হয়ে গেলাম, তাও কোনো মেয়েকে বিয়ে করলাম না। বড্ড পাজি হয়ে গেছিস তবে রে। জয়া আবার ভালো করে কান মুলে দেয় হিমের। হিম সে তো হেসে কুটি কুটি, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই সাদাতে। সাদা ভাতের দিকে তাকিয়ে সে পলক হারিয়েছে। জয়া দুজনে প্লেট সাজিয়ে উপরে যেতে নিলে হিম তাকে পিছন থেকে ডাকে। আন্টি, ওপরে কোথায় যাচ্ছ? আমাদের সাথে দুপুরে খাবারটা সেরে নাও। জয়া পিছন ফিরে তাকায় হিমের দিকে। একটু আগের হাসির মায়ে ছেয়ে যাওয়া চেহারাটা কেমন গুমোট হয়ে গেছে। কণ্ঠে সে ঝংকার নেই। সন্তানের কৃতকর্মের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি, তুই খেয়ে নে। আমার জন্য অপেক্ষা করিস না, আমি পরে খেয়ে নেব। এই বলে জয়ার কথা না বাড়িয়ে সিঁড়ির দিকে পা বাড়ায়। সন্ধ্যায় বাড়ির কর্তারা ফিরে এলে খুশির আমেজ ফিরে পায় নিস্তব্ধ বাড়িটা। আজকে তাদের বিশেষ অতিথিকে কেন্দ্র করে জমে উঠেছে গল্পের আসর। সকলের মাঝে বসে বেশ ভালো অনুভব করে হিম। আজ যদি তার পরিবার বেঁচে থাকতো, হয়তো তাদের প্রতিটা সন্ধ্যাও এমন উৎসবমুখর হতো। শীতলের দাদার 4 ছেলে। দাদা গত হয়েছেন অনেক আগে। এখন শুধু আছেন তার সহধর্মিণী আর তার বংশধরেরা। 4 ছেলের মধ্যে সবচেয়ে বড় হলো রিয়াজউদ্দিন আহমেদ, তার 2 সন্তান সাদাত আর মিনা। তারপর হলেন মিরাজউদ্দিন আহমেদ, রাহুল আর হিমির বাবা। সেজ ছিলেন মাহমুদ আহমেদ, শীতলের বাবা। আর ছোট ছেলে তাদের সাথে থাকে না, তিনি কাজের সূত্রে শহরের বাইরে সপরিবারে থাকেন। মাঝে মধ্যে এসে মা ভাইদের সাথে দেখা করে যান। নিজের রুম থেকে হাসি আড্ডার আওয়াজ শুনতে পাচ্ছে শীতল। বড্ড ইচ্ছে করে বিছানা থেকে উঠে নিচে যেতেন, পরিবারের সাথে আনন্দে মেতে থাকতে, কিন্তু তার যে সেখানে যাওয়া বারণ। বারণটা অবশ্য তার জন্মদাতাই করেছেন, কারণ শীতলকে দেখলে তিনি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন না। তাই সন্ধ্যার আসরে শীতলের অনুপ্রবেশ যতটা না কঠোরভাবে নিষিদ্ধ, তার চেয়ে বেশি কড়াভাবে নিষিদ্ধ মাহমুদ সাহেবের সামনে যাওয়া। কিন্তু কিশোরী মন যে তার বারবার নিষিদ্ধ জিনিসের প্রতি তীব্রভাবে আকৃষ্ট হয়। ছুটে যেতে ইচ্ছে করে সকল বাধা ভেঙে। শীতলের টলমর চোখের দিকে তাকিয়ে জয়া সবকিছু বুঝতে পারে। মলিন হাসি হেসে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তিনি বলেন, অমানুষদের মাঝে কি কিছু নয়, বরং নিজেকে অপমান আর কুলসিত করবি। ধৈর্য ধর মা, একদিন তোরও হবে, ভরা সংসার হবে তোর, আমি বলছি। সেই আশাতেই থাকো মা, তোমার এই বোবা মেয়েকে কে বিয়ে করবে? আছে তো শুধু ওই রূপখানা, আসল জিনিসটাই তো নেই ওর। শেষে দেখো আরেক বোবাকে ধরে বিয়ে দিতে হবে, আর 2 বোবাই মিলে সুখের সংসার করবে। বলো। মিনার খোঁচা মারা কথা শুনে তেতে উঠে জয়া। তিনিও কম যান না, মুখ বাঁকিয়ে বলেন, তা তোর কি আছে শুনি? না আছে রূপ, না আছে গুণ, খুন্তিটাও নাড়াতে পারিস না। আর চেহারা তো হয়েছে কি আর বলবো, বলতেও লজ্জা লাগে। বংশের সবচেয়ে কুৎসিত মেয়ে তুই। এই নিয়ে 10টা বিয়ের ঘর ভেঙেছে, তাও কিসের এত দম্ভ তোর? কিভাবে নিজেকে শীতলের সাথে তুলনা দিচ্ছিস তুই? মায়ের কথাগুলো শুনে হিংসায় জ্বলে ওঠে মিনা। দাঁত কিরমির করতে করতে বলে, হ্যাঁ, শীতলই তো তোমার সব, নিজের মেয়ে তো তোমার জন্মের শত্রু। কি জন্য এখানে এসেছিস সেটা বলে বিদেয় হ। 10 কাপ চা লাগবে। তোমার নবাবজাদিকে বলো পাট রানীর মতো পালঙ্কে না বসে থেকে গতরটা নাড়িয়ে চা বানিয়ে দিতে। ও যাবে না, নিজেদের চা নিজেরা করে খা। মিনা পাল্টা জবাব দেওয়ার আগে শীতল জয়ার কথা অমান্য করে নিচে চা বানাতে যায়। যতই হোক, দায়িত্ব সে সারা জীবন পালন করেই এসেছেন, তবে আজকে কেন তার ব্যত্যয় ঘটবে? শীতল সিঁড়ি বেয়ে নিচে নামতেই সেটা হিমের চোখে পড়ে যায়। খুশিতে জলজল হয়ে ওঠে তার 2 চোখ। যাক, এতক্ষণে সাদা ক্ষেতের কালো মুলাকে দেখতে পেলাম। হিমও কিছু একটার বাহানা দেখিয়ে শীতলের পিছন পিছন রান্নাঘরে ঢুকে পড়ে। শীতল চা বানানোর পানি গরম করতে দিয়ে চা পাতা আনার জন্য পিছন ঘুরতেই ফ্রিজের ডালায় হিমকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। হিম তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন সেই দৃষ্টি দিয়ে তাকে সে আপাদমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কিন্তু এবার শীতল তাকে পাত্তা না দিয়ে নিজের কাজ করতে থাকে। দ্বিতীয়বারের মতো একটা সাধারণ মেয়ের পাত্তা না পেয়ে হিম এবার রেগে যায়। এই সেমরি, এই তুই কি সামহাও আমাকে ইগনোর করছিস? কি ভেবেছিস তুই ইগনোর করলেই আমি তোর পিছন পিছন ঘুরবো? তোর সাথে কথা বলতে এসেছি দেখে ভাববি না যে আমার তোর প্রতি ইন্টারেস্ট আছে। আমাকে কি তোর বাংলাদেশের ছেলেদের মতো বেহায়া লাগে? তোর মতো হাজারটা মেয়ে আমার জন্য আফসোস করে। আমার একবার দেখা পাওয়ার জন্য তারা জাস্ট মারা যায়, বুঝেছিস? রান্নাঘর থেকে হিমের চিৎকারের আওয়াজ শুনে সাদাত সেদিকে পা বাড়ায়। রান্নাঘরে ঢুকে হিম ও শীতলকে একে অপরের দিকে তাকিয়ে থাকতে দেখে সাদাতের জন্য পায়ের নিচ থেকে মাটি সরে যায়। শ্বাস ভারী হয়ে আসে তার। এতগুলো কটু কথা বলার পরও শীতলের মৌনতা হিমের রাগকে ক্ষণে ক্ষণে বাড়িয়ে তুলছে।
এতক্ষণ তার চোখে মুখে কৌতুক থাকলো, এবার সেটা সরে গিয়ে কালো হয়ে আসতে থাকে তার শুভ্র মুখ। দুহাত মুষ্টিবদ্ধ করে রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো, সে বারবার ব্যর্থ হচ্ছে। মেয়েটার এত গুমট যেন হিমের সহ্য হচ্ছে না। এখানে আর এক মুহূর্ত থাকলে সে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলতে পারে, বিধায় তার চলে যাওয়াটাই শ্রেয়। মনে মনে সিদ্ধান্ত নিয়ে পিছন ঘুরে চলে যেতে নিলেই হিমের সাথে সাদাতের চোখাচোখি হয়। তারও মুখ আষাঢ়ের ঘন মেঘের মতো কালো হয়েছে। হিমকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে সাদাত ঠান্ডা গলায় তাকে জিজ্ঞাসা করে, কোনো সমস্যা হয়েছে কি? বাইরে থেকে তোর গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। হিম রাগে কটমট করতে করতে বলে, কি হয়েছে সেটা এই অত্যাধিক অ্যাটিটিউডওয়ালা মেয়ে মানুষকে জিজ্ঞাসা কর। অতিথির প্রতি এত অবজ্ঞা দেখানো কি তোদের বাড়ির রীতি? দুঃখিত, আমার জানা ছিল না। এই সেমরিকে বলে দিস আমার সামনে যেন সে আর না পড়ে। কার সাথে কি ব্যবহার করতে হয় সেটার শিক্ষাও মনে হয় পেটে নেই। এই বলে হিমার এক মুহূর্ত দাঁড়ায় না, লম্বা লম্বা পা ফেলে ওপরে নিজের রুমে চলে যায়। এদিকে শীতল বোকার মতো হিমের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। কি ঘটছে, কেন ঘটছে, সে কিছুই বুঝতে পারছে না। হিম নামের এই অচেনা ছেলেটির প্রথম দিন থেকে তার প্রতি রহস্যময় আচরণ বারবার শীতলকে অপ্রস্তুত করে ফেলছে। সাদা চামড়ার উঁচু ঘাড় বিশিষ্ট দীর্ঘকায় ছেলেটাকে তার অত্যধিক মাত্রা সুদর্শন মনে হয় না। তবুও ছেলেটা সবার থেকে আলাদা, সেটা এক বাক্যে স্বীকার করবে শীতল। দৃষ্টি সরিয়ে নিতেই শীতলের চোখ যায় তার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা সাদাতের দিকে। বড় বড় চোখ জোড়া তার রক্তিম হয়ে উঠেছে। অমায়িক চেহারাও যে কিছু সময়ের জন্য ভয়ানক হয়ে উঠতে পারে, সেটা সেই মুহূর্তে সাদাতকে দেখলে প্রমাণ মিলবে। শীতল শুকনো গলায় কয়েকটা ঢোক গিলে চায়ের ট্রেটা হাতে নিয়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। কিন্তু সাদাতকে অতিক্রম করার আগ মুহূর্তে একটা ঠান্ডা কণ্ঠ যেন তার পা দুটোকে স্থবির করে দেয়। কণ্ঠশক্তির সাথে সাথে কি দৃষ্টিশক্তি হারানোর ইচ্ছা তোর মাথায় জেগে বসেছে নাকি শীতল? শীতল এবার ভয়ে ভয়ে সাদাতের দিকে তাকায়। সাদাত মেঝের দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন। ভয়ে ঠোঁট পর্যন্ত শুকিয়ে আসছে শীতলের। আবারও এক পৈশাচিক নির্যাতনের শিকার হতে চলেছে সে, অথচ সেটা সহ্য করার মতো কোনো শক্তি তার শরীরে অবশিষ্ট নেই। নিচের দিকে তাকিয়ে সে মাথা দুলে বোঝায় যে সে সেটা চায় না। তাহলে তোর সাহস কি করে হলো হিমের দিকে তাকানোর? তোর ওই চোখ জোড়া শুধু আমাকে দেখবে আর কাউকে না। শীতল ভীষণ ভরকে যায়। সে তো কিছুই করেনি। হিম যেচে তার সাথে কথা বলতে এসেছিল। নিজেকে নির্দোষ করার জন্য ট্রেটা ক্যাবিনেটের উপর রেখে শীতল হাত দিয়ে ইশারা করে সাদাতকে কিছু বোঝাতে চায়, কিন্তু সাদাত সেগুলো বুঝতে নারাজ। শীতলের এক হাতখানা খপ করে ধরে তাকে নিচের দিকে টেনে নেয়। এবার শীতলের দুই পায়ের সাথে সাথে শীতলের পুরো দেহ জমে যায়। কেন জানে এই লোকটার স্পর্শ তার কাছে বিষের মতো লাগে। কেন তাকিয়েছিস? কি জন্য তোকে তাকাতে হয়েছে? আমি এগুলো শুনতে চাই না। আমি শুধু জানি তুই শুধু আমার দিকে তাকাবি, আর অন্য কোনো পুরুষের দিকে না। এখনোর মতো ছেড়ে দিচ্ছি দেখে ভাবিস না যে তুই বেঁচে গেলি। রাতটা পার হোক, তারপর তোর ব্যবস্থা আমি করছি। এখন চা দিয়ে যা বসার রুমে। এই বলে সাদাত শীতলকে সেখানে রেখে চলে যান। শীতল যেন হাফ ছেড়ে বাঁচে। গলা ভীষণ রকম শুকিয়ে গেছে তার, তাই সে তাড়াতাড়ি করে ফ্রিজের ঠান্ডা পানি সে গলায় ঢেলে দেয়। খাওয়া শেষে বোতলে ছিপি লাগাতে লাগাতে শীতল নিজ মনে আওড়ায়, দেশি পাগলের জ্বালায় বাঁচি না, এখন বিদেশি উন্মাদ এসে জুটেছে। অনেকটা পথ জার্নি করায় কাল রাতে আর সুটকেস আনবক্স করা হয়ে ওঠেনি হিমের। রাতের খাওয়া শেষে নিজের রুমে এসে বিছানায় গায়ে লিয়ে দেয়। রাতে লুঙ্গি আর ঢোলা টি শার্ট পরে ঘুমানোর অভ্যাস হিমের বহুদিনের, কিন্তু তার নিদারুণ ঘুমের কারণে ট্রাউজার পরে ঘুমিয়ে গেছে কাল রাতে। সকাল সকাল সাদাত হিমের রুমে ঢুকে তাকে ঘুম থেকে তোলার জন্য, কিন্তু বিছানার উপর হিমকে চারদিকে চার হাত পা ছড়িয়ে শুয়ে থাকতে দেখে সাদাতের ভীষণ হাসি পায়। বাচ্চাদের মতো লুল গড়িয়ে পড়ছে হিমের মুখ থেকে। কে বলবে এই মাসুম চেহারার অধিকারী ছেলেটা রেগে গেলে কতটা উন্মাদ হয়ে উঠতে পারে। সাদাত হিমের গায়ে স্পর্শ করে তাকে ডাকতে থাকে, ওঠ ভাই, আর কত ঘুমাবি? সকাল 10টা বাজে। হিমের ঘুম পাতলা হয়ে আসে। গায়ের ব্ল্যাঙ্কেটটা দিয়ে মুখ ঢেকে চাপা কণ্ঠে বলে, দাঁতের বাচ্চা, ঘুমাতে দে। আমার ঘুমের সাথে তোর কিসের এত শত্রুতা? আমার ঘুম কি তোর বউকে বিয়ের পিঁড়ি থেকে তুলে এনেছে? আরে ভাই ওঠ না, খিদার জ্বালায় পেট ব্যথা করছে, তোকে ছাড়া তো খেতেও পারছি না। এবার হিম মুখের থেকে চাদর সরিয়ে মুখ বাঁকিয়ে সাদাতের দিকে তাকায়। কেন? তুই কি পণ করেছিস? আমার হাত ছাড়া আর কারোর হাতে খাবি না? নাকি তোর হাতকে আমি হ্যান্ডকাপ পরিয়ে রেখেছি যে তুই খেতে পারছিস না? সাদাত মুখ শুকিয়ে বলে, মা বলেছে তোকে ছাড়া আমি খেতে পারবো না। সাদাতের কথা শুনে হিম এক তাচ্ছিলের হাসি হাসে। এখন তো মানবি যে আন্টি তোর থেকে আমাকে বেশি প্রাধান্য দেয়? দিবেই তো। আফটার অল আমি হ্যান্ডসাম, স্মার্ট, ড্যাশিং, ইন্টেলিজেন্ট অ্যান্ড চার্মিং বয়।
তোদের মতো তো আর অ্যাগ্রিকালচারাল পিপল না। এগ্রিকালচারাল পিপল মানে? খ্যাত, তুই ভীষণই খ্যাত। অপমান করছিস আমায় দেখে আমি কিন্তু কোনো দিক থেকেই কম যাই না। দেখতে মোটেও আমি খ্যাত না। হিম কাঁধে তোয়ালে রেখে বাথরুমের উদ্দেশ্যে পা বাড়ায়, কিন্তু দরজা লক করার আগে মুখ বাড়ে এসে সাদাতকে বলে, আজকে শপিং মলে যাব, সেখানেই প্রমাণ হয়ে যাবে যে কে বেশি হ্যান্ডসাম। এখন আমার গোসল সারতে সারতে আমার ব্যাগটা খুলে রাখ, কালকে খোলার সময় পাইনি। এই বলে হিম সাদাতের মুখের উপর দরজা লাগিয়ে দেয়। সাদাত আর উপায় না পেয়ে বিছানার পাশ থেকে ব্যাগটা উপরে রেখে চেন খুলে। চেন খুলতে একাধারে স্কিন কেয়ারের প্রোডাক্ট দেখে সাদাত অবাক হয়। একটা ছেলে মানুষের এত বিউটি প্রোডাক্ট যে একটা সুটকেস লেগে যায়। গোসল সেরে হিম বাইরে এলে সাদাতকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে বলে, মাথায় ঠাডা কখন পড়লো তোর? হোয়াট ননসেন্স! আমার মাথায় ঠাডা কেন পড়তে যাবে? তাহলে মাথায় হাত দিয়েছিস কেন? এগুলো তোর? সাদাত হিমের সুটকেসের দিকে ইশারা করে। ইয়েস বন্ধু, এগুলো সব আমার। এত কিছু কেন? সৌন্দর্য বন্ধু, সৌন্দর্য। রূপী জ্ঞান, রূপী ধ্যান, রূপী চিন্তামণি। রূপ ছাড়া আমি যেন মণিহারা ফণি। ফালতু কাজে এত টাকা খরচ করছিস, তোর কলিজা আছে বলতে হবে। হিম ভেজা চুলগুলো ঝাড়তে ঝাড়তে সাদাতের দিকে আর চোখে তাকা। আমার অনেক টাকা বন্ধু, জানিস না আমি কে? আমি হলাম বড় বড় বাঁশ বাগানের মালিক। মানুষ ভালোবেসে আমাকে বাঁশ দেয়, আমিও সেগুলো যত্ন সহকারে গুছিয়ে রাখি। এইভাবেই আমি অনেকগুলো বাঁশ বাগান বানাতে পেরেছি। তুইও কাজে লেগে পড়। থাক, আমার দরকার নেই। তাড়াতাড়ি বাইরে আয়, কাজ আছে। তুই যা, আমার একটা পার্সোনাল কাজ আছে, সেটা সেরেই আসছি। সাদাত আর কথা বাড়ায় না। সাদাত চলে গেলে হিম গুনগুন করে গান গাইতে গাইতে রেডি হতে শুরু করে। হিমের রাগ উঠতে যেমন দেরি হয় না, তেমন রাগ ঠান্ডা হতেও দেরি হয় না। নিছক কারণে রাগ নেমে গিয়ে সে বরফের মতো ঠান্ডা হয়ে যায়, সেটা হোক রাতের ঘুমের মাধ্যমে কিংবা বাইরের খোলা বাতাসের কারণে। তাই রাতে রাগারাগি করা সত্ত্বেও হিম নিচে নেমে শীতলকে খুঁজতে থাকে। শীতলের দর্শন না পেলে যেন হিমের সারা দিনটাই মাটি হয়ে যাবে। ওরে সাদাত, ওরে সাদাত, আমার সেমরি কোথায় রে? ওরে সাদাত, ওরে সাদাত, আমার সেমরি কোথায় রে? হালকা কণ্ঠে গুনগুন করতে করতে হিম নিচতলায় সবটা খুঁজে দেখে, কিন্তু শীতলকে পায় না। শেষে ড্রয়িং রুমের লাগোয়া বারান্দায় শীতলকে সে খুঁজে পায়। শীতল এক মনে চাল ঝাড়ছিল। ওরে সাদাত, ওরে সাদাত, আমার সেমরি এখানে রে। বারান্দায় এক পা রেখে সাথে সাথেই আবার পা গুটিয়ে নেয় হিম। তার মন চাইছে শীতলের সামনে গিয়ে দাঁড়াতে, তাকে একটু জ্বালিয়ে দুটো কথা শোনাতে, কিন্তু তার মস্তিষ্ক তাকে বাধা দিচ্ছে। কিছুক্ষণ মুখ কালো করে চিন্তায় ডুবে থাকে। শেষে ডান হাতের 2 আঙ্গুল দিয়ে মাঝ কপালে চামড়াটা একটু জোরেই চেপে ধরে। না না, আমি নিজে থেকে কিছুতেই ওই সেমরির সামনে যেতে পারি না। এটা আমার প্রেস্টিজ ইস্যু। এখন বেহায়ার মতো ওর সাথে কথা বলতে গেলে সেমরির দেমাগ আরও বাড়বে। এটা তো হতে দেওয়া যায় না। একটা কারণ বের করতে হবে যাতে সেমরির সাথে ভাব দেখিয়ে কথা বলতে পারি। বেশ কিছুক্ষণ চিন্তা করার পর হিমের মাথায় একটা বুদ্ধি খেলে যায়। মুখে একটা দুষ্ট হাসি বজায় রেখে পুনরায় পূর্বের সুরে গাইতে থাকে। ওরে সেমরি, ওরে সেমরি, আমার আন্টি কই রে? গলাটা পরিষ্কার করে আবেগহীন চেহারা নিয়ে সে শীতলের সামনে দাঁড়ায়। পকেট থেকে নিজের রুমালটা বের করে সেটাতে সানগ্লাসটা পরিষ্কার করতে শুরু করে সে, যেন শীতলকে কোনো গুরুত্বই দেয় না। শীতল হিমের উপস্থিতি টের পেলেও তার দিকে চেয়ে তাকায় না। শুধু শুধু কেনই বা সে নিজের শাস্তির পাল্লা ভারী করবে? হিমকে নিজের সামনে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখেও জিজ্ঞাসা তো দূরে থাক, একটা শব্দ উচ্চারণ না করে মনে মনে কিছুটা ক্ষুব্ধ হয় হিম, কিন্তু মুখে তা প্রকাশ করে না। জয়া আন্টি কই এখন? শীতল এবারও তার দিকে না তাকিয়ে এক হাত উঁচু করে রান্নাঘরের দিকে ইশারা করেন, অর্থাৎ জয়া আন্টি রান্নাঘরে নিজের কাজ সারছে। হিম এবার আর নিজেকে সামনে রাখতে পারে না। শীতল কি করে জানবে এই ছেলেটা তার কণ্ঠস্বর শোনার জন্য কতটা মরিয়া হয়ে উঠছে? সুন্দর মানুষের কণ্ঠও কি তার মতোই মনোমুগ্ধকর? হিমের মাথায় এই প্রশ্নটাই বারবার ঘুরপাক খাচ্ছে, কিন্তু আফসোস, হাজার চেষ্টা করে এই বরফকণার মৌনতা ভেদ করতে পারছে না সে। এই সেমরি, বোবা সাজার এত শখ কেন তোমার? আল্লাহ জবান দিয়েছে কথা বলার জন্য, আর তুমি তোমার জবানকে শিকায় তুলে রেখেছ কি করতে? না, এটা প্রমাণ করতে চাচ্ছ যে তুমি যার তার সাথে কথা বলো না? অ্যাটিটিউড দেখাও আমাকে, এই আয়ুষ খান হিমাদ্রকে। তোমার কোনো যোগ্যতা আছে আমার সামনে এভাবে বসে থাকার? যতবার ভাবছি তোমাকে মাফ করে দিব, ততবার তুমি আমার মেজাজ বিগড়ে দিচ্ছ। প্রকৃত বোবা হলে বুঝতে
বোবাদের জীবন কতটা দুর্বিষহ। এই বলে গটগট করে বারান্দা থেকে চলে আসে হিম। পুরোটা সময় শীতল মূর্তির মতো মাথা নিচু করেছিল। তার চোখের কয়েক ফোঁটা পানি যে শুকনো চালকে সিক্ত করেছে সেটা হিমের রাগী চোখে ধরা পড়েনি, কারণ সেই চোখ জোড়াতো শীতলের দিকে অগ্নুৎপাত করতে ব্যস্ত ছিল। আপনি ঠিকই বলেছেন, আমাদের জীবন বড়ই দুর্বিষহ। এই যে এত কিছুর পরও আপনি বুঝতে চাইছেন না যে আমি বাকশক্তিহীন একটা মানুষ। কথা বলার ক্ষমতা অনেক আগেই আমি হারিয়ে ফেলেছি, আর বিষয়টা যে আপনাকে বুঝিয়ে বলবো সেই ফুরসতও আমার নেই। না, বাংলাদেশে এসে বেশ বেহায়া হয়ে উঠেছি। লজ্জাহীনতার রোগটা ভয়াবহভাবে আমার ঘাড়ে জেঁকে বসেছে। তা না হলে বারবার কেন ওই সেমরির কাছে ছুটে যাই আমি? পকেটে হাত বুঝে হেঁটে যাওয়ার সময় হিম আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। এতে আবারও হিমের মুখে হাসি ফুটে ওঠে। আমার মতো এত হ্যান্ডসাম ছেলেকে দেখে হয়তো সেমরিটা মুখের ভাষা হারিয়ে ফেলে। তা না হলে আর কি কারণ থাকতে পারে আমার সাথে কথা না বলার? যাই হোক, দুদিনের সেমরি এমন হাজারটা মেয়ে হিমের জীবনে এসেছে গিয়েছে, আমি এসবে মাথা ঘামাই না। আমি খুব শীঘ্রই লন্ডনের মাফিয়া কিং হতে চলেছি। পুরো লন্ডন শহর আমার ইশারায় ওঠা বসা করবে। তাই এসব মিনিংলেস কাজে আমার মূল্যবান সময় আর শ্রম না খরচ করলেই নয়। নিজেকে খানিকক্ষণ সান্ত্বনা দিয়ে হিম বাড়ির বাইরে বের হয়ে আসে। অনেকক্ষণ ধরে সাদাত তার জন্য যেখানে অপেক্ষা করছে, বাইরে বের হতেই হিম দেখতে পায় সাদাত বাইকে হেলান দিয়ে এক মনে ফোনে কি যেন একটা দেখছে। হিমকে আসতে দেখে সাদাত তাড়াতাড়ি করে ফোনটা পকেটে ঢুকিয়ে নেয়। কিরে, কখন থেকে দাঁড়িয়ে আছি, তোর খবর নেই? ফ্লাইটের করে কি লন্ডনে চলে গিয়েছিলি নাকি? আমি লন্ডনে না গেলেই আন্দাজ করতে পারছি তুই কিছুক্ষণ আগে পর্যন্ত ও কল্পনার রাজ্যে ছিলি। ফোনে কি দেখছিলি? হিমের তীক্ষ্ণ প্রশ্নে সাদাত আমতা আমতা করতে শুরু করে। তো কই কিছু না তো, এমনি আর কি। হুম, বন্ধু, মিথ্যা বলা ভালো না, আল্লাহ পাপ দেয়। তুই ফোনে ভাবিকে দেখছিলি তাই না? আমাকেও দেখা, আমিও আমার ভবিষ্যৎ ভাবিকে দেখতে চাই। ধুর হিম, কি শুরু করলি? তুই ভয় পাচ্ছিস? ভাবি যদি আমাকে দেখে তোর মতো এগ্রিকালচারাল ছেলেকে ছেড়ে দেয়, তাই না? তুই সবকিছুই 2 লাইন বেশি বুঝিস হিম। তা তো অবশ্যই। বাই দ্য ওয়ে, নাইস বাইক। তোর পছন্দ হয়েছে? মাখনের মতো দৌড়ালে আরো পছন্দ হবে। সাদাত পকেট থেকে বাইকের চাবিটা হিমের দিকে ছুড়ে দিয়ে বলে, এটা তোর জন্যই এনেছি, ইওর বার্থডে গিফট। হ্যাপি বার্থডে মাই ফ্রেন্ড। হিমের মনেই ছিল না যে আজকে তার জন্মদিন। বিদেশে থাকলে হয়তো তুষার তার জন্মদিনের অনুষ্ঠান করত, কিন্তু দেশে এসে সে নিজেকে প্রায় ভুলতে বসেছে। সেখানে জন্মদিন তো খুবই নগণ্য বিষয়। ও, তোর মনে আছে? জি সাহেব, আজকে আপনি 26 বছরের বুড়োতে পরিণত হলেন। বুড়ো বললি কাকে? জানিস, এই বয়সেই আমি 26টা বাচ্চার বাপ হইয়ার যোগ্যতা রাখি। অতি ভদ্র বলে যারে তারে নিজের জিন দেই না, তাই এখনো বাপ ডাক শুনতে পারি নাই। সাদাত হিমকে কনইয়ের গুতা দিতে দিতে বলে, হয়েছে সাহেব, বিদেশ ফিরে বাপ হওয়ার প্রজেক্টে হাত দিস। এখন চল একটা রেস হয়ে যাক। অনেকদিন ধরে পাকাপোক্ত প্রতিদ্বন্দ্বী না পাওয়ায় বাইক রেসে বিশেষ মজা পাচ্ছি না। হিম বাইকে উঠে চাবি দিয়ে বাইক স্টার্ট দেয়। আমি তোর প্রতিদ্বন্দ্বী না সাদাত, আমি তোর গুরু। জিতবো তো আমি। আমার রক্তে লিখা আছে জয়ের মাহাত্ম্য, শিরায় শিরায় বয়ে যাচ্ছে জয়ের কৌশল। সবই ব্রিটিশ কায়দা কানুন। তোর বেশি কায়দা সেগুলোর সাথে পারবে না, কারণ আমি জেতার জন্যই জন্মেছি। সাদাত তার দিকে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আচ্ছা, আজ সব প্রমাণ হবে কে জিতে আর কে হারে। এ বলে হিম আর সাদাত বাইক রেস শুরু করে। প্রতি মুহূর্তে তাদের পজিশন চেঞ্জ হয়। একবার সাদাত হিমকে পাশ কাটিয়ে আগে চলে যায়, তো অন্যবার হিম। দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতার পর ফিনিশিং পয়েন্টে কিছু সেকেন্ডের ব্যবধানে হিম আগে পৌঁছায়। দেখলি, বলেছিলাম না আমি জেতার জন্যই জন্মেছি, জিতেই দেখিয়েছি। সাদাত হাসলেও মনে মনে একটা কথা বিড়বিড় করে। সব প্রতিযোগিতায় তুই বিজয়ী হ, কিন্তু শীতলকে পাওয়ার খেলায় আমি তোকে কখনোই জিততে দিব না হিম। জীবনের কোনো কোনো মুহূর্তে বন্ধুত্বের চেয়ে ভালোবাসা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। হাইওয়ের রাস্তার পাশে হিম আর সাদাত দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে সাদাত গিয়ে দুজনের জন্য দুটো কোল্ড ড্রিঙ্কস এর ক্যান নিয়ে আসে। কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে দুই বন্ধু গল্পে মশগুল। ঠিক তখনই বখাটে ছেলেরা বাইক চালিয়ে সাদাতের গা ঘেঁষে চলে যায়। আর কয়েক চুল এদিক সেদিক হলে আজ সাদাতের বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারত। একটুর জন্য আছে বেঁচে গেছে। হিম রাগান্বিত দৃষ্টিতে একবার ছেলেগুলোর দিকে তাকায়। কুকর্ম করেও তারা ক্ষান্ত হয়নি।
বরং দূর থেকে সাদাত আর হিমের দিকে তাকিয়ে তারা তাচ্ছিলের হাসি দিচ্ছে, যেন এই হাসি তাদের শক্তিমত্তা প্রকাশ করছে। হিম সাদাতের দিকে ফিরে বলে, ব্রো, ঠিক আছিস? লাগেনি তো কোথাও? হাতের দিকটা একটু ছুড়ে গেছে মনে হয়, বড় জ্বালা করছে। তুই বাড়ি যা, আমি একটু পরে আসছি। তুই যাবি না আমার সাথে? না, আমি সন্ধ্যার দিকে ফিরবো। সাদাত আর কথা বাড়ায় না। বাইকে উঠে সে সেখান থেকে চলে যান। সাদাত চলে গেলে হিম ঘাড় কাত করে বলে, আজকে মনে হয় আবারও বাংলাদেশ থেকে অর্গান লন্ডনে পাচার হবে। গোডাউন থেকে রক্তাক্ত হাতে বের হয় হিম। 2 হাত ভিজে গেছে রক্তে, তবে সেটা নিজের নয়। হাত দুটো পরিষ্কার করার জন্য ফয়সালের হাত থেকে পানির বোতলটা কেড়ে নিয়ে হিম বলে, আগের সাপ্লাইয়ের কি অবস্থা? ঠিকঠাক মতো পৌঁছাইছে নাকি? জি স্যার, অল পারফেক্ট। গুড। এই বলে হিম তাড়াতাড়ি করে বাইক উঠে পড়ে, কারণ সন্ধ্যা হয়ে আসছে। দেরি হলে জয় আন্টি তাকে চার্জ করতে পারে। ঢাকার জ্যামে বসে ট্রাফিক পুলিশদের ইচ্ছামতো গালি দিতে দিতে বিরক্তিকর সময় অতিবাহিত করছে হিম। মুখ ছেয়ে গেছে একরাশ অস্বস্তি। এই হালাগুলোকে সরকার মাসে মাসে মাইনে দিয়ে কি জন্য পালে বুঝি না। সারা দিন গরুর মতো ঘাস খায় আর সন্ধ্যা হলেই জাবর কাটে। এর চেয়ে খচ্চরকে দিলে এদের চেয়ে ভালো কাজ করবে। ভাইয়া, ফুল দিবেন? 1 পিস গোলাপ মাত্র 10 টাকা। হিম মুখ ভেঙে বাচ্চাটার দিকে তাকায়। দেখেই বোঝা যাচ্ছে সারাদিন কিছু পেটে পড়েনি। রাস্তায় রাস্তায় ঘুরে রোদে পুড়ে ফুল বিক্রি করছে। সার্কাস সম্পূর্ণ করার জন্য তোরই আসার বাকি ছিল, এসেই গেলি। আমাকে কি ফুলের ব্যবসায়ী লাগে? আমি ফুল দিয়ে কি করব? নিন না ভাই একটা ভালো ফুল, বাসায় গিয়ে আপুকে দিবেন। লাভ নেই রে বাপ, ফুল দিয়েও তার 2 ঠোঁট খোলা আমার পক্ষে সম্ভব না। শেষে দেখব আমার দিকে ফিরেও তাকাবে না। আমার আরো রাগ উঠবে, বড্ড তেজ ওনার। নিয়েন, দেখেন মাইয়া মানুষ ফুল পেয়ে আত্মরা হয়ে যায়, আপু খুশি হবে। বলছিস? আচ্ছা দে 10টা। তোর নাম কি পিচ্ছি? বাবলু। কি বললি? বালবুলু? হিমের মুখে নিজের নামের বিভৎস রকমের বিকৃতি শুনে 7 বছরের বাচ্চা ছেলেটা ঠোঁট ভেঙে কান্না করে দেয়। একটু মজা করা বাচ্চাটা এভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে কেঁদে দিবে সেটা ভাবতে পারেনি হিম। সে আশেপাশে তাকিয়ে দেখে সবাই তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের সামনে এমন পরিস্থিতি দেখলে যে কারোরই মনে হতে পারে যে হিম বোধহয় বাচ্চাটাকে জোর করে কিডন্যাপ করতে চাচ্ছেন। আর কোনো উপায় না দেখে বাধ্য হয়ে হিম বাচ্চাটাকে কোলে নিয়ে দাঁড়ায়। জোরপূর্বক হাসি দিয়ে বাচ্চাটাকে আদর করতে করতে বলে, আমার দুষ্টু ইঁদুর ছানা, জোরে জোরে কেঁদে আমাকে বিপদে ফেলিস না বাপ। পাবলিক খেপলে আজ কপালে গণতলেই আছে। বাসর রাতে খাট ভাঙার বয়সে আমি হাত পা ভেঙে পঙ্গু হাসপাতালে ভর্তি হতে চাই না। বাবলু কান্না থামিয়ে নাক টানতে টানতে বলে, আপনি আমারে গালি দিছেন আর আমি কাঁদমু না? গালি খাইলে আমার কষ্ট লাগে না বুঝি? আমি ছোট বাচ্চা মানুষ, কষ্ট পাইলে আমি কাঁদমই, আরো বেশি করেই কাঁদমু। এই বলে বাবলু আবারও কান্না শুরু করলে হিম তাকে থামাতে ব্যস্ত হয়ে পড়ে। আরে বাপ থাম থাম, আর কাঁদিস না। আমি আর কখনো তোকে বালু বুলু বলে ডাকবো না। মাপ চাই। এখন সাউন্ড বক্সটা দয়া করে বন্ধ কর। বাবলু চোখ মুছতে মুছতে বলে, আমাকে নিচে নামান। হিম বাচ্চাটাকে নিচে নামালে সে তার ঝুড়ি থেকে 20টা গোলাপ হিমের হাতে দিয়ে বলে। 200 টাকা বাহির করেন। হিম অবাক চোখে তাকায় তার দিকে। 20টা কেন? আমি তো 10টা চেয়েছি। 20টা না নিলে আমি কিন্তু আবার কান্না শুরু করবো, আর এবার শুরু করলে আপনারে গণধলাই না খাইয়াই থামবো না। বাবলুর কথা শুনে হিমের চোখ ছোট হয়ে আসে। গোল গোল চোখে কিছুক্ষণ সে বাচ্চাটাকে পর্যবেক্ষণ করে। এত জীবন হিম সবাইকে ঘোল খাইয়েছে, আর আজ কিনা এক সামান্য মিনি ফুল বিক্রেতার কাছে সে হেরে গেল। ভাগ্যিস এখানে তার পরিচিত কেউ নেই, তা না হলে আজ আর মান সম্মান কিছুই অবশিষ্ট থাকতো না। তার মানে তুই এসব নাটক করেছিস আমার কাছে তোর বাসি পচা ফুলগুলো বিক্রি করার জন্য? এত ছোট বয়সে বিজনেস পলিসি শিখে গেছিস, যেটা আমার শিখতে কিনা 26 বছর লেগেছে। আজকালকার দিনে এসব প্রিলসে একটু আধটু না শিখলে হয় না সাহেব। আপনারা গেঞ্জি তো কি, আমরাও আলফা, আপনাদের 2 কাঠি উপর দিয়ে যাই, তাই পরের বার থেকে পেছনে লাগার সময় বয়সটা দেখা লাগেন কেমন? এই বলে বাবলু একটা ফোকলা হাসি দেন। হিম কপাল কুঁচকে ওয়ালেট থেকে 200 টাকার একটা নোট ছেলেটা হাতে ধরিয়ে তাকে বিদায় করে। হাতে 20টা ফুলের গুচ্ছ নিয়ে বাইকে উঠে পুনরায় জ্যামে বসে থাকে। সব দোষ ওই সেমডির। ওর জন্যই আজকে আমার পকেট থেকে কর করে 200 টাকার নোটটা হলে গেল। না, আমি ওকে ছাড়বো না। এই 200 টাকা তো উসুল করেই ছাড়বো। হিম দেখেছ? হিমের ডিম দেখোনি? যেদিন হিমের ডিম থেরাপি খাবে সেদিন বুঝবে হিম কি জিনিস। হিম বাড়িতে পা রাখতে না রাখতে মিনা ঝড়ের বেগে ছুটে এসে হিমকে চাপড়ে ধরে।
ঘটনাটা এতটাই দ্রুত ঘটে যে হিম কিছু বুঝে ওঠার আগে মিনা নিজের সাথে হিমের শরীর মিশিয়ে নেয়। কিন্তু পরক্ষণে হিম নিজের সর্বশক্তি দিয়ে মিনা না নিজে থেকে আলাদা করে। হিমের রুক্ষ স্পর্শে মিনার হাতের কয়েকটা জায়গায় নখের আঁচড় পড়ে। হাতে কিছুটা জ্বালা অনুভব করলে মিনা কাঁদো কাঁদো চোখে হিমের দিকে তাকায়। হিম তখন নিজে শরীর ছাড়তে ব্যস্ত, যেন মিনার স্পর্শে তার গা ভয়াবহভাবে নোংরা হয়ে গেছে। হোয়াট ননসেন্স মিনা, তোকে না বলেছি আমাকে যখন তখন জড়িয়ে ধরবি না, জঘন্য লাগে আমার এসব। তুমি আমাকে মারলে, জানো কত ব্যথা পেয়েছি। তুমি তো আমার দিকে তোর ন্যাকামি বন্ধ কর, গা জ্বলে আমার তোর ন্যাকামি দেখলে। সামনে থেকে সরে দাঁড়া। হিমের ধমকানিতে মিনার গা শিউরে ওঠে, হালকা কাঁপুনিও ধরে তার শীর্ণ গায়ে। মাথা নিচু করে সরে দাঁড়ালে হিম দ্রুত পায়ে সেখান থেকে চলে যায়। মিনা একবার জলে ভিজা চোখে হিমের দিকে তাকায়। ছেলেটাকে বড্ড সুদর্শন লাগে তার কাছে, কিন্তু কখনোই সে হিমের কাছে পাত্তা পায় না। কাছে যেতে নিলে হিম যেন সহজে তাকে নিজে থেকে 10 কিলোমিটার দূরে ছেড়ে দিয়ে আসে। প্রায় 1 ঘন্টা ধরে বাথটাবের বরফ পানির মধ্যে এক পায়ে দাঁড়িয়ে আছে শীতল, আর তার সামনে স্টিলের স্কেল হাতে সাদাত তাকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করছেন। মাঝে মধ্যে শরীর অবশ হয়ে গেলে শীতল আরেক পা নামাতেই স্টিলের স্কেলের বাড়ি পড়ছে তার গায়ে। এতে শারীরিকভাবে যে শীতল আরো দুর্বল হয়ে পড়ছে, তাতে সাদাতের কোনো খেয়াল নেই। তীব্র রাগ আর হিংসা যেন তার বিবেকে গ্রাস করে ফেলেছে। শীতলের ক্লান্ত মুখের দিকে চেয়ে মনটা সামান্য নরম হলে পরক্ষণে মনে পড়ে যায় শীতলের পরপুরুষের দিকে তাকানোর মতো সাংঘাতিক অপরাধের দৃশ্য। মুহূর্তের মধ্যে চোয়াল শক্ত হয়ে আসে সাদাতে। সে ব্যতীত অন্য কোনো পুরুষের দিকে তাকানোর অধিকার নেই শীতলের চোখ জোড়ার, হোক সে তার প্রাণপ্রিয় বন্ধু হিম। হিমের জন্য সে তার জীবন দিতে পারবে, কিন্তু শীতল নামে তার একমাত্র ভালোবাসা কেন? শীতলের চোখ বন্ধ হয়ে আসে ক্লান্তিতে। মনে হয় এখনই বুঝি মাথা ঘুরে পড়ে যাবে সে। শীতল বাধ্য হয়ে পা নামিয়ে দাঁড়ায়। এতে তার দিকে সাদাতের হাত উঠলে শীতল দ্রুত সাদাতের হাত চেপে ধরে, এরপর রক্তিম চোখে তাকায় তার দিকে। এতে সাদাত তার থেকে 2 পা পিছিয়ে যায়। সে বিশ্বাস করতে পারছে না তার খাঁচার বন্দি পাখি আজ তার দিকে চোখ রাঙিয়েছে। খুব সাহস বেড়েছে তোর। এই সাহস বাড়ার কারণ নিশ্চয়ই হিম। লজ্জা লাগে না তোর আমার বন্ধুর দিকে কুনজর দিতে? ওর মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? কি এমন সুখ পেয়েছিস ওর কাছে যেটা আমি তোকে দিতে ব্যর্থ? শীতল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সাদাতের বলা কথাগুলো মিথ্যা নয়। খুব অল্প দেখা সাক্ষাতের সুযোগ হয়েছে তার সাথে হিমের, কিন্তু এইটুকু সময়ের মধ্যেই হিম যেন তার মনের এক বিশাল জায়গা দখল করে নিয়েছে, যেটা সাদাত বহু বছরের চেষ্টার পরও পারেনি। উল্টো নিজের নাম লিখিয়েছে শীতলের ঘৃণ্য ব্যক্তিদের খাতায়। আপনার বন্ধু আপনার মতো নিচু মন মানসিকতার নয়, অন্তত পক্ষে মেয়েদের সম্মান করতে জানে সে। আপনার মতো যখন তখন আমার উপর অধিকার ফলায় না। শীতলের কথাগুলোর মনের মাঝেই চাপা পড়ে, বাইরে বের হওয়ার সুযোগ পায় না। সাদাত শীতলের কাছে এসে তার মুখ চেপে ধরে। ডানা গজিয়েছে না? হিমের সাথে থাকলে আমার থেকে দূরে থাকতে পারবি, এই চিন্তা মাথায় ঢুকেছে তোর? আচ্ছা, 2 দিন পরে হিম চলে গেলে তখন তোর ডানা ছাটার ব্যবস্থা করব। ছোট বলে কিছু করিনি, কিন্তু আমার বুঝতে ভুল হয়ে গেছে। তোকে এখনই না সামলাতে পারলে সারা জীবনের মতো তোকে হারাতে হবে আমায়। শীতল, কান খুলে শুনে রাখ, তোর জন্ম হয়েছে আমার জন্য। যতই বিষাক্ত লাগুক, তুই শুধু আমার। সেমরি সেমরি ডাক পারি, সেমরি গেছে শ্বশুর বাড়ি। ওই সেমরি তুই জলদি আয়, তোর লাগি হিমের পরাণ চাই। কবিতার মতো 4টা লাইন গাইতে গাইতে হিম এদিক ওদিক শীতলকে খুঁজতে থাকে। ধারণকৃত সকল জায়গায় খুঁজলেও হিম শীতলের দেখা পায় না। এতে হিম খানিক বিরক্ত হয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। সে হাতে করে শীতলের জন্য আনা গোলাপগুলো নিয়ে এসেছিল, কিন্তু যার জন্য এনেছে গোলাপগুলো তারই তো দেখা নেই। নবাবজাদি আমার, তার ইচ্ছে হলে আমার সাথে দেখা করেন, না ইচ্ছে হলে কুঠুরিতে গিয়ে লুকিয়ে পড়েন। এখন কোথায় পাই তাকে? ধুর, আজ রাতেও ঘুম হবে না। হিম নিজের রুমের সামনে এলে সে স্পষ্ট কারো কান্নার আওয়াজ শুনতে পায়। শব্দটা যেন তার পাশের রুম থেকে আসছে। হিম প্রথমে না যেতে চাইলেও পরে কি একটা মনে হয় সে পাশের রুমের দিকে পা বাড়ায়। দরজা ঠেলে ভেতরে ঢুকলে সে তার বরফ কন্যাকে মেঝেতে বসে কান্নারত অবস্থায় দেখতে পায়। শীতলের কোমর সমান চুলগুলো পিঠ জুড়ে ছড়িয়ে পড়েছে, হালকা বাতাসে চুলগুলো নড়ছে। বড়ই মায়াবী লাগছে তাকে। তার এই রূপ যে কোনো পাষাণ হৃদয়ের পুরুষকে বিগলিত করতেও 1 মুহূর্ত সময় লাগবে না। হিম কিছু মুহূর্ত নিশ্চুপ থেকে শীতলের দিকে পা বাড়ায়, তার কাছে গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর হালকা করে মাথায় হাত রেখে তাকে ডাক দেয়। বরফ কন্যা, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? তোমার চোখে পানি ভীষণই বেমানান, কেঁদো না কেমন? ধীরস্থির ঠান্ডা পরিচিত কণ্ঠ কানে এলে শীতল মাথা তুলে তাকায়। হিমকে দেখতে তার অশান্ত মনে যেন এক ঠান্ডা বাতাস বয়ে যায়। সাথে সাথেই শীতলের কান্না বন্ধ হয়ে যায়। তবুও কিছু পানি চোখের কোণে জমাল ছিল, যা হিম নিজের হাতে মুছে দেয়। আজকে তোমার জন্য এই গোলাপ নিয়ে এসেছি। গোলাপগুলো যদিও তোমার মতো সুন্দর না,
তবে তোমার স্পর্শে তাদের সৌন্দর্য আরো 10 গুণ বৃদ্ধি পাবে। কেঁদো না, কাঁদলে তোমায় বিচ্ছিরি দেখায়। এই বলে হিম একটা গোলাপ শীতলের কানে গুঁজে দেয়। হাস্যজ্জ্বল মুখে সে শীতলের দিকে চেয়ে বলে, যেমন ভেবেছিলাম তার চেয়েও বেশি সুন্দর লাগছে, তবে ফুলের চেয়েও তোমাকে বেশি পবিত্র লাগছে। শীতল এক মোহ লাগা চোখে তাকিয়ে আছে হিমের দিকে। এই প্রশান্ত সে আগে কখনো অনুভব করেনি। কেউ এতটা যত্ন করে তাকে সাজায়নি। বারবার সে হিমের গভীর দৃষ্টিতে নিজেকে হারিয়ে ফেলছে। একসময় শারীরিক মানসিক দুর্বলতা শীতলকে এতটাই দুর্বল করে দেয় যে সে ঘোরের মাঝেই হিমকে জড়িয়ে ধরে। বন্ধ চোখের পাতায় সূর্যের আভা পড়লে শীতলের ঘুমের রেশ হালকা হতে থাকে। তখনও হালকা তন্দ্রার কবলে পড়ে, চোখ খোলা হয়নি শীতলের। ঠিক তখনই তার মনে পড়ে যায় তার ঘরের জানালা দিয়ে তো কখনো রোদ প্রবেশ করে না। হোক সেটা গ্রীষ্মকাল কিংবা শীতকাল, ছোট্ট কুঠুরির মতো তার ঘর। কোনো মতে একটা বিছানা আর আলমারি সেই ঘরে জায়গা করে নিয়েছে। আলো বাতাসের অভাবপূর্ণ ঘরটাতেই শীতল তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছে। ৮-৬ বলে কখনো নাক ছিটকায়নি, কিন্তু আজ তার অতি পরিচিত বদ্ধ ঘরে আলোর প্রবেশ তাকে ভীষণ ভাবায়। থাকতে না পেরে ভারী চোখ জোড়া খুলে তাকাতেই শীতলের গলা শুকিয়ে ওঠে। বিশাল আকার রুমের বিলাসবহুল বিছানায় নিজেকে আবিষ্কার করে সে। চারপাশের সবকিছু তার অপরিচিত। শীতল প্রথমে ভাবে সে হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু বেশ কিছুক্ষণ চোখ কষলেও যখন অচেনা ঘর তার চেনা ঘরে রূপান্তরিত হয় না, তখন শীতলের বুঝতে বাকি থাকে না যে সে তার স্বপ্নের দুনিয়া ছেড়ে অনেক আগে বাস্তব দুনিয়া চলে এসেছে। শীতলের শ্বাস আটকে আসে। কাল রাতের কথা মনে করার জন্য নিজ মস্তিষ্কে জোর দিতে থাকে। কাল রাতে কাঁদতে কাঁদতে হিমকে জড়িয়ে ধরার দৃশ্য মনে পড়ে যায় তার, কিন্তু হাজার চেষ্টা করেও এর পরবর্তী কিছুই শীতল মনে করতে পারে না। তড়িঘড়ি করে বিছানা থেকে নামতে গিয়ে পা আটকে মেঝেতে পড়ে যায়। সাথে সাথেই তার অষ্টযুগল ভেদ করে এক অস্পষ্ট ব্যথাতুর শব্দ বের হয়ে আসে। ত্বক চামড়া ভেদ করে যেন হাড়ে ব্যথা পেয়েছে সে। তার চাপা আর্তনাদ কেবল তার মধ্যেই সীমাবদ্ধ থাকে। প্রায় সাথে সাথেই দরজা খোলার শব্দে শীতল যেন নিজ অবস্থানে জমে যায়। ভয়ার্ত দৃষ্টিতে দরজা দিকে তাকিয়ে মানুষটাকে দেখার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু মানুষটা হিম। হিমকে দেখে শীতল এক প্রকার দৌড়ে তার কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে। শীতল এতটাই ভয় পেয়েছিল যে পরিচিত মানুষটাকে দেখে খুশিতে সে কেঁদেই ফেলে। হিম হাতে থাকা খাবারের ট্রেটা টেবিলে রেখে শীতলকে জড়িয়ে ধরে। বরফ কন্যা, কাঁদছো কেন? ভয় নেই, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। এখানে কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করবে না, কেউ তোমার গায়ে হাত তুলবে না। এখানে শুধু আমি আর তুমি, আর কেউ নেই। হিমের বলা কথাগুলো শুনে শীতল তাড়াতাড়ি করে হিমকে ছেড়ে তার থেকে দূরে সরে দাঁড়ায়। তার মানে এতক্ষণ সে যা ভেবেছিল সেটা ঠিক নয়। হিমই তাকে এখানে তুলে এনেছে, কিন্তু কেন? উদ্দেশ্য কি তার? বিদেশে পাচার করে দেওয়ার জন্য, নাকি দেশে কোনো পতিতালয় বিক্রি করে দেওয়ার জন্য? অবশ্য শীতল বোবা মেয়ে, তাই হিমের যদি এই উদ্দেশ্যই থাকে তবে তাকে তেমন কষ্ট করতে হবে না। শীতলের অসহায় মনে এই বিষাক্ত চিন্তার উদয় হলো তার বিবেক তাকে এসব ভাবতে বাধা দেয়। আর যাই করুক, হিম তার কোনো ক্ষতি করতে পারে না। এই বদ্ধ বিশ্বাস শীতলের জন্মেছে হিমের প্রতি। হিম শীতলের ভেজা চোখে দুই ধরনের আবেগ সংমিশ্রণ দেখে হালকা শব্দে হেসে দেয়। শীতল কেবল মুগ্ধ নয়নে ছেলেটার দিকে তাকিয়ে থাকে। এই নিষ্পাপ হাসির অধিকারী ছেলেটাকে সে খারাপ মানতে পারছে না। আরে বোকা মেয়ে, তুমি কি ভেবেছো আমি তোমার কোনো ক্ষতি করার জন্য এখানে তুলে এনেছি? ক্ষতি যদি করতেই চাইতাম তবে কাল রাতেই করতে পারতাম। রাতে তুমি আমার বুকে মাথা রেখে অজ্ঞান হয়ে পড়েছিলে, তখন আমি চাইলেই তোমার ইজ্জতহানি করতে পারতাম, কেউ কিছুই জানতে পারতো না। কিন্তু আমি তেমন ছেলে নই শীতল। দীর্ঘ 16 বছরের অপ্রকাশিত নির্যাতন থেকে উদ্ধার করতেই তোমাকে এখানে আমি নিয়ে এসেছি। শীতল কিছু বলতে চাইলো, মুখের ভঙ্গির সাথে তার ঠোঁট যুগল নড়ে উঠল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হলো না। এতে শীতল কিছুটা অপ্রস্তুত হয়ে আবারও মাথা নিচু করে দাঁড়ায়। জন্মগত ত্রুটি না হয় শীতল মাঝে মাঝে নিজের এই সীমাবদ্ধতা ভুলে যায়। হিম নিজের পকেট থেকে একটা ফোন বের করে শীতলের দিকে এগিয়ে দেয়। শীতল সেটা হাতে নিয়ে হিমের দিকে অবাক চোখে তাকায়। কাল রাতে জয়া আন্টি আমায় সব বলেছে। তুমি দুর্ঘটনাবশত কথা বলার শক্তি হারিয়েছ। আমি দুঃখিত, প্রথমে এটা আন্দাজ করতে পারিনি। ভেবেছি তুমি আমাকে পছন্দ করো না, তাই আমাকে ইগনোর করছো। আজ থেকে এটা তোমার ফোন, তোমার যা বলার দরকার সব টাইপ করে আমাকে বলবে, বুঝেছো? শীতল রোবটের মতো মাথা নাড়ায়, কিন্তু পরক্ষণে ফোনে কিছু একটা লিখে সেটা হিমকে দেখায়। আমি বাড়ি কখন ফিরতে পারবো? লেখাটা পড়ে হিমের চোয়াল শক্ত হয়ে আসে। রক্তিম চোখে শীতলের দিকে তাকিয়ে বলে, ও বাড়ি যাওয়ার জন্য এত উতলা কেন তুই সেমরি? ওখানে কি এমন মধু আছে যে আমার লাক্সারিয়াস বাংলো তোর পছন্দ হচ্ছে না? ওখান থেকে তোকে তুলে এনেছি কি তোকে আবার ওখানে পাঠানোর জন্য নাকি? আবার ওই বালের ভাঙা বাড়িতে ফিরে কি বলির পাঠা সাজবার মন চাই?
চুপচাপ এখানে বসে থাক, না হলে ঠ্যাং ভেঙে গলায় ঝুলিয়ে দিব। হিমের বকা শুনে শীতলের মুখ চুপসে যায়। একটু আগের ভদ্র ছেলেটার সাথে এখনের রাগী হিমকে যেন সে মিলাতে পারছে না। তাই নিজের মনের কথাটা ফোনে টাইপ করে হিমের হাতে ধরিয়ে শীতল এক ছুট দেয় রুমের বাইরে। ঘটনাটা এতটাই তাড়াতাড়ি ঘটে যে হিম বোকার মতো দাঁড়িয়ে থাকে। ফোনের দিকে তাকায় শীতলের। আপনি অনেক পচা। লেখা দেখতে পায় সে। সাথে সাথে দ্বিগুণ রাগে তেতে ওঠে হিম। বড় বড় পায়ে সেও রুম থেকে বের হয় শীতলকে ধরতে। শীতল দৌড়াতে দৌড়াতে একবার পিছন ফিরে যায়, কিন্তু নিজের পিছনে হিমকে দেখতে না পেয়ে সেজন্য হাফ ছেড়ে বাঁচে। সামনের দিকে তাকালে সে সদর দরজা দেখতে পায়। এখান থেকে বের হওয়ার একমাত্র পথ। কিন্তু সদর দরজার বাইরে পা রাখার পূর্ব মুহূর্তে সে ধরা পড়ে হিমের বলিষ্ঠ দেহের কাছে। শীর্ণ শরীরে শীতল যেন আকারের দিক থেকে হিমের অর্ধেক, আর শক্তির দিক থেকে হয়তো হিমের 10 ভাগের 1 ভাগও না। হিম শক্ত করে পিছন থেকে শীতলকে জাপটে ধরে, তারপর শূন্য তুলে তাকে কাঁধে ফেলে হিম তার রুমের উদ্দেশ্যে হাঁটা দেয়। পালানোর খুব শখ, আমার থেকে পালানোর খুব শখ, আজ আমি বের করব। তুই এই হিমাদ্র নামের ফুল পাগলা স্যামরার মনকে বিগলিত করে তাকে